শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। তুমি কি বলেছো? মায়ের সাথে আলাপ করি, রুহামা কাউকে পছন্দ করে কিনা এও জানতে হবে। বুঝে শুনে এগোনো ভালো, তাড়াহুড়ো করার কিছু নেই। সেটা ঠিক, ছেলেটা ভালো হলে আপত্তি করো না কেউ। ওর মোবাইল নম্বর, ওর বাড়ির ঠিকানা থাকলে দিও। আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? দিকশূন্যপুর। রুদিতা বুঝতে না পেরে চমকে গিয়ে বলল। সেটা আবার কোথায়? উষাদ হাসতে হাসতে বলল, যেটাই খুশি সেটাই যাব। তোমার কি মেয়ে, তুমি বরং দিক্ষু যেন আমার চোখে চেয়ে। 2 লাইনের অদ্ভুত এই কবিতা শেষ করে চট করে পিছনে ফিরে একটা টিপ্পনি কাটলো উষাদ। বাচ্চারা খেয়াল করেনি, তারা দিগন্ত বিস্তৃত পথের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। রুদিতা প্রথমে চোখ কটমট করে তাকালেও অভিনয়ে কাঁচা থাকার কারণে বেশিক্ষণ অভিনয়টা জমিয়ে রাখতে পারল না। শব্দহীন রাজুক হাসিতে ঠোঁট ভরিয়ে তুলল, বিড়বিড়িয়ে বলল, আপনি এত নির্লজ্জা কেন বলুন তো? রনক বাইরে থেকে এসে শর্মিকে তাড়া দিয়ে বলল, নাতি নাতনির সাথে গল্প করছিলেন আতিকা জাহান। রনক ছেলে মেয়েকে বলেছে আজ তারা দামি রেস্টুরেন্টে খেতে যাবে, সবাই যেন প্রস্তুতি নিয়ে রাখে। কদিন পরপরই সবাই মিলে এভাবে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি ও জম্পেশ খাওয়া দাওয়ার সুযোগ পাওয়াতে দুজনের কেউ স্কুলে যায়নি, বাড়িতেই আছে, দাদিকে সময় দিচ্ছে, গল্প করছে। রৌনক যখন এমন হুকুম করলো, সঙ্গে সঙ্গে মৌমি বলল, দাদিকে আমাদের সাথে নিয়ে যাই না বাবা, ছোট ফুপিও টিউশনি শেষ করে বাসায় ফিরুক। আর কাউকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা যাও, নতুন জামা পাবে গিয়ে। বাবার কথা অমান্য করা দুঃসাহস বাচ্চা দুটোর নেই, তাই রৌনক যেভাবে আদেশ দেয় তারাও সেভাবে চলে। পিকলু ও মৌমি চলে যাওয়ার পর রৌনক মায়ের কাছে গিয়ে বলল, মা যাও, তৈরি হয়ে এসো। রাহার শাশুড়ি দাওয়াত দিয়েছে, গতকাল যেতে পারিনি, আজ যাবো। ভাবছি তোমাকে কটা দিন ওখানে রেখে আসবো। আতিকা জাহান ছেলের কথা শুনে অবাক হলেন। রুদিতা তো এমন কিছু আজ জানায়নি। সকালে ফোন করে বলেছে বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে, তখনও তো দাওয়াতের কথা বলেনি। জীবনের এতগুলো বছর পেরিয়ে কম অভিজ্ঞতা হয়নি তার। ছেলের মতিগতি যে ভালো না সেটা তিনি দিব্যি বুঝে গেলেন। বললেন, আচ্ছা দাঁড়া, রাহাকে জিজ্ঞাসা করে দেখি আজ আবার কিসের দাওয়াত। তিনি নিজের বাটন ফোনটা বের করার সঙ্গে সঙ্গে রৌনক সেটা কেড়ে নিয়ে বলল, আহ মা, খামাকাকে বিরক্ত করতে চাইছো কেন? আমাকে কি বিশ্বাস করো না নাকি? কিভাবে করলি বলতো? তুই যে আমার পেটের ছেলে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। তোকে 2 হাতে কোলে তুলে মানুষ করেছি, এটাও আমার কাছে ভুল মনে হয়। তোকে জন্ম দিয়ে আমি নারী জন্ম সার্থক ভাবতাম, অথচ আজ উপলব্ধি করছি তোর মতো সন্তানের জন্ম হওয়া শুধু ভুলই নয়, পাপও। রৌনক ফুঁসে উঠল, বলল, অনেক সহ্য করছি, আর না, এবার একটা সমাধানে যাবই। আতিকা জাহান বিশ্বাস করতে পারলেন না ছেলের কথা। কি বলল ছেলে? কিসের সমাধান? মায়ের সাথে সন্তানের সমস্যা কি, সেটা সমাধানই বা কি? তিনি জড়ানো গলায় বললেন, কি বলছিস তুই? কিসের সমাধান? দেরি করলো না রৌনক, ছুটে গেল নিজের রুমে, একটা দলিল এনে মায়ের সামনে রেখে বলল, এখানে সই করে তুমি নিজের স্বীকারোক্তি দিয়ে যাও। তোমার স্বামীর ভাগে যতটুকু সম্পত্তি ছিল সবকিছু মালিক আজ থেকে পিকলু ও মৌমি। ভদ্রমহিলা টের পেলেন তিনি শূন্যে ভাসছেন, তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আচমকা এমন পরিস্থিতিতে পড়ে তিনি কথা হারিয়ে ফেলেন। ভারসাম্য ধরে রাখতে বসলেন সোফায়, মাথায় হাত রেখে কয়েক মুহূর্ত অনেক ধৈর্য নিয়ে নিজেকে সামলালেন। পর মুহূর্তে উঠে দাঁড়িয়ে শক্ত হাতে ছেলেকে বেশ কয়েকটা থাপ্পড় দিলেন। রৌনক টাল সামলাতে না পেরে খানিকটা দূরে সরে গেল। তিনি ছুটে আসলেন ছেলের সামনে, আরও একটা থাপ্পড় দিয়ে বললেন, অমানুষ কোথাকার, তোর মতো সন্তানের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এই তুই বেঁচে আছিস কেন, কিসের জন্য? শরীরের সবটুকু শক্তি দিয়ে রান্নাঘরে গেলেন তিনি, হাতে নিলেন বটি, পুনরায় তাড়া করলেন রৌনককে। রৌনক সামনে এসে দাঁড়িয়ে বটি কেড়ে নিল, ধাক্কা মারল মাকে। তিনি শক্তি দিয়ে কুলিয়ে উঠতে পারলেন না, আর শরীরে সব শক্তি হারিয়ে গেল ইতিমধ্যে। মাটিতে বসে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করলেন। ব্যাগপত্র নিয়ে এবার শর্মি বেরিয়ে এলো। আতিকা জাহানের চুল টেনে ধরে তাকে দাঁড় করালো, টানতে টানতে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা ট্যাক্সিতে রাখলো।
পাড়ার মানুষ ততক্ষণে এসব দেখে বাড়ির সামনে চলে এসেছেন অনেকেই। কেউই রৌনক আর শর্মিকে থামাতে পারছেন না। শর্মি তো গলা উঁচিয়ে বলল, আমাদের বাড়ির জঞ্জাল আমরা পরিষ্কার করব। আপনারা এখানে কেন এসেছেন? ডাক দিয়েছি আপনাদের? সাহায্য চেয়েছি কারো কাছে? শর্মির এই রূপ, ব্যবহার ও আচরণে সবাই হতভম্ব। তর্কে না গিয়ে যে যার জায়গা থেকে শর্মি ও রৌনককে দিকে জুতো ছুঁড়ে মারলেন। তবুও থামলো না দুজনের কেউ। জোরপূর্বক দলিলের সই নিয়ে মাকে ট্যাক্সি ক্যাবে বসালো রৌনক। নিজেও উঠে বসলো। ড্রাইভারকে বলল একটা ঠিকানার নাম। ড্রাইভার তা শুনিয়ে গাড়ি ছাড়লো। এগিয়ে গেল গন্তব্যের দিকে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিজয়ীর মতো হাসলো শর্মি। দুহাতে টালি বাজিয়ে বালি ঝাড়ার ন্যায় হাত পরিষ্কার করে গলা উঁচিয়ে বাচ্চাদের ডাকলো। বলল, পিকলু, মমি, কই তোরা? তৈরি হচ্ছিস? তাড়াতাড়ি কর, আজ আমাদের ঘুরতে যাওয়ার দিন। দুপুরের দিকে বাড়ি ফিরল রুহামা। দরজায় মোটা সাইজের তালা দেখে বাইরে দাঁড়িয়ে রইল। এভাবে তো বাড়িতে তালা দেওয়া হয় না। সে দুশ্চিন্তায় পড়ে গেল। 1 সপ্তাহ ধরে টিউশনি করাচ্ছে। মাকে নিয়ে যেন শান্তিতে থাকতে পারে। এজন্য টাকার দরকার। বোনের কাছে আর কত চাইবে? তারও তো নিজের জীবন আছে। এই জন্য অনেক খুঁজে 4টে টিউশনি জোগাড় করেছে, 2টো সকালে আর 2টো বিকেলে। পড়াশুনোর ফাঁকে ফাঁকে এটাই এখন তার সময় কাটানোর একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। টিউশনি শেষ করে ফার্মেসিতে গিয়েছিল মায়ের জন্য কিছু ওষুধ আনবে বলে। সেগুলো নিয়ে ফিরতেই দেরি হয়ে গেল। তাকে গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে পাশের বাড়ির 2-4 জন মুরব্বী মহিলা ছুটে আসলেন। একজন জানতে চাইলেন, তুই এতক্ষণ কোথায় ছিলি রুহামা? সর্বনাশ হয়ে গেছে। তোর ভাই ভাবি যে এত জঘন্য হয়ে উঠেছে, আমরা তো টেরই পাইনি। সর্বনাশের কথা শুনে আটকে উঠল রুহামা। জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচি? একে একে পুরো ঘটনা বর্ণনা করে গেলেন সবাই। রুহামা হতবাক হয়ে গেল এসব শুনে। চোখ ফেটে কান্না আসলো তার। গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি। মাকে এখন কোথায় পাবে সে? ব্যাগ হাতড়ে ফোন বের করে রুদিতাকে কল করলো। কাঁদতে কাঁদতে শুধু এতটুকুই বলতে পারলো, ভাইয়া ভাবি মায়ের গায়ে হাত ধরেছে আপু, মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাইয়া নাকি মাকে কোথায় একটা রেখে এসেছে। আমার ধারণা বৃদ্ধাশ্রম। আমি মাকে কোথায় খুঁজবো এখন? বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখবো? আমার মাথায় তো কিছুই আসছে না। তুমি কিছু করো প্লিজ। সময় যত এগোবে মাকে হারাবে। এই কথা মাথায় আসতেই দ্রুত একটা ট্যাক্সি ক্যাব থামালো রুহামা। উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে রওনা দিল। শহরে ছোট বড় সবগুলো বৃদ্ধাশ্রমে খোঁজ নিতে হবে। কি জানি মা এখন কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন। দাঁড়িয়ে টানাকে এইভাবে অপমান করলি রৌনক? এত সহজে মিথ্যে করে দিলি সম্পর্কটাকে। তখন বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বারে গাড়ি থামাতেই ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলেছিলেন আতিকা জাহান। কাঁদেননি, হাসেননি, এমনকি বকেননি পর্যন্ত। শুধু নিজের ভাগ্যের হিসেব মিলিয়ে আফসোস করছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না ছেলে এই কাজটা করেছে। তাকে ঘরছাড়া করে বৃদ্ধাশ্রম অবধি নিয়ে এসেছে। রৌনক মায়ের মনমরা স্বর শুনে বলেছিল, কি করবো বলো তো? তোমার মেয়ের তো সম্পত্তি দিচ্ছে না, তুমিও তাদের গলায় ঝুলে রেখে শাস্তি দিয়ে পাচ্ছ। যেহেতু তুমি কিছু করছো না, করবেও না, তাই ভাবলাম ঝামেলাটা আমি শেষ করি। আমি ভেবেছিলাম তুই মানুষ হয়েছিস, কিন্তু তুই যে আজ তো একটা পশুতে পরিণত হয়েছিস। তা সৎ চোখে দেখার সৌভাগ্য হলো আমার। ভাগ্যিস তোর বাবা আজ বেঁচে নেই। মৃত বলে আজকের এই দৃশ্য মানুষটার চোখে এড়িয়ে গেল, নয়তো তোর মতো ছেলের এই চেহারা দেখার পর জ্যান্ত পুঁতে ফেলতেন। আমি তো মা, তাই কিছুই করতে পারছি না। যে হাতে মানুষ করেছি সে হাতে চট থাপ্পড় মারা গেল সন্তানকে খুন করা যায় না। ভাগ্য তোর সহায় হোক, ভালো থাকিস তোরা। বেশি কথা বলো না তো, ভেতরে এগো। আতিকা জাহান বাধা প্রয়োগ করে শুনিয়েছিলেন, এতটুকু রাস্তা আমি একাই যেতে পারবো, তুই যা। তোকে আর প্রয়োজন হবে না আমার, সব প্রয়োজন তাজ ফুরিয়ে গেছে। আহা, ফুরাওনি? আমি মাসে মাসে এসে তোমাকে দেখে যাব। অনেক দেখেছি বাপ, আর দেখার দরকার নেই। তুই না দেখলো আমি বাকি পথ চলতে পারবো। রৌনক আর পিছু ফিরে তাকায়নি। মাকে ওখানে ফেরেই সে চলে গিয়েছিল স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে। আতিকা জাহান কয়েক মুহূর্ত সময় বৃদ্ধাশ্রমের প্রবেশ পথ দিয়ে ভেতরটা দেখছিলেন। কত নারীদের হা হুসা
কত নারীদের হাঁ হুতাশে তার চোখে পড়ল, কত পুরুষের চোখের পানি নজরে এলো। সব কিছু দেখে তিনি আর সেখানে দুদণ্ড দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলেন না। কি ভেবে যেন ভিতরে না গিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। তপ্ত দুপুরে তার মাথার তখন ছাদ ছিল না, তিনি ছিল প্রখর রোদের তাপ, যা সহ্য করা দায় হয়ে পড়েছিল। তবুও তিনি ছুট দিলেন। যে পথে দু চোখ যায় সে পথে ছুটতে ছুটতে ক্লান্ত আতিকা জাহান ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে, চোখ থেকে অনবরত পানি ঝরছে। হাঁটুতে মুখ লুকিয়ে মানুষের নজর থেকে বাঁচতে চাইলেন। তবু কেউ কেউ উৎসুক দৃষ্টিতে তাকে দেখল। একজন রিকশাওয়ালা জানতে চাইল, মুখ ঘুরিয়ে চোখের পানি মুছলেন আতিকা জাহান। অসম্মতি জানিয়ে বললেন, আমি এখানেই ঠিক আছি বাবা। চারিদিকে অসংখ্য মানুষ থাকলেও কারো দিকে কারো নজর নেই। কেউ বিপদে পড়ল কিনা, কারো সাহায্যের দরকার কিনা, এসবে এখন মানুষ আগ্রহ দেখায় না। স্বার্থে ভরা এই সমাজের প্রত্যেকটা মানুষ নিজের লাভ ক্ষতির হিসেব কষেই চলে। যেখানে সন্তানেরা হয়ে যায় পর, সেখানে রাস্তার অপরিচিত মানুষ কিভাবে হবে আপন? আতিকা জাহানের না শুনে রিকশাওয়ালা আর আগ্রহ দেখালো না। প্রত্যেকের টান আছে পেটের টানে। এই টানের জন্যই তো কর্মের খোঁজে ছুটে চলে এই মানুষ। কার দায় পড়েছে যে চেয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে বলবে, আসুন আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। এতটুকু বলার মতো সহজ সাহস ও মানসিকতা এই সমাজের মানুষের মধ্যে নেই। যদি থাকতো সন্তান এত পর হতো না। মিছিমিছি আরও কত সব ভাবনাকে মনে ঠাঁই দিয়ে ফুটপাত থেকে উঠে দাঁড়ালেন আতিকা জাহান। কাছেই একটা ব্রিজ, নিচে বিশাল এক নদী, মৃত্যুর জন্য একদম উপযুক্ত একটা জায়গা। এই বয়সে এসে আত্মহত্যার মতো এমন জঘন্য সিদ্ধান্ত নিতে হবে কোনো কালেই ভাবেননি আতিকা জাহান। ভাগ্য তাকে আজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তখন তার মনের মধ্যে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, বারবার আউড়ে যাচ্ছিলেন, যে মা সন্তানের কাছে বোঝা হয়ে যায় সে মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একমাত্র মৃত্যুই আমাকে সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে। মানুষ কতটা অসহায় হলে মৃত্যুকে সহজ সমাধান হিসেবে বেছে নিতে পারে তা কিছুক্ষণ আগে অবধি বুঝতে পারেননি আতিকা জাহান। এখন টের পাচ্ছেন এই পৃথিবী থেকে যারা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুকে আলিঙ্গন করে তারা আসলে মরার জন্য মরে না, বাঁচার জন্য মরে। সমস্ত ভুল চোখ ও পাপকে যখন অসহ্য ঠেকে, সংসার সমাজ সন্তানদের চাহিদা যখন ফুরিয়ে আসে, তখনই কেউ কেউ বাধ্য হয়ে মুখ লোকাতে আত্মহত্যা করে। শেষ একবার তিনি ডানে বামে তাকালেন। হাজারো কৌতূহলী দৃষ্টি তাকে দেখছে ঠিকই, কিন্তু কেউ জানতে চাইছে না তার মনের মধ্যে কি চলছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মনের সবটুকু যন্ত্রণাকে উগড়ে দিলেন আতিকা জাহান। বিড়বিড় করলেন, আমার মৃত্যুর মাধ্যমেই তোরা সুখকে খুঁজে নে। তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছে পাপ আমি করেছি, সেই পাপ থেকে আজ স্বেচ্ছায় মুক্তি নিচ্ছি। দুনিয়াতে না হোক, আখিরাতে স্রষ্টার কাছে জবাবদিহি তোকে করতেই হবে রনক, নয়তো তোর মুক্তি নেই। রুহামা চোখে এখন অন্ধকার দেখছে। কাছে পিঠে যে দুটো বৃদ্ধাশ্রম ছিল সেসব দেখা শেষ, তবুও কোথাও মায়ের কোনো চিহ্নই সে খুঁজে পায়নি। একটা সময় টিকে থাকতে না পেরে রৌনককে কল করলো। বেশ কয়েকটা কল করার পরও যখন ভাই ফোন রিসিভ করলো না, তখন শুধু একটা মেসেজ পাঠালো, মাকে খুঁজে পাচ্ছি না, দুটো বৃদ্ধাশ্রম দেখা শেষ। তুমি মাকে কোথায় রেখে এসেছো আমি জানি না, শুধু একটা কথা বলি, আজ না হয় কাল শাস্তি তুমি পাবেই। মামার কাছে যাচ্ছি, দেখি মামা কিভাবে আদরের মেয়ের বিচার করেন। পুরো মেসেজের মধ্যে রৌনকের টনক নাড়ানোর জন্য মামা নামক শব্দটাই যথেষ্ট। ওই এক ব্যক্তিকে জমের মতো ভয় পায় রৌনক। যে সমস্যা এসে সামনে দাঁড়িয়েছে তার সমাধান ওই ব্যক্তির কাছেই আছে। মা হারিয়ে যাক কি মারা যাক, এতে রৌনক মোটেও বিচলিত হবে না। সামান্যতম বিবেকও তাকে ভুল সঠিকের পার্থক্য বুঝাতে আসবে না। সে শুধু বুঝে শর্মিতার সব। মেসেজ পাঠিয়ে আর কোনো উপায় খুঁজে না পেয়ে রাস্তায় বসে পড়ল রুহামা। দু চোখ বেয়ে পানি পড়ছে, ভিতরে কাঁদছে মায়ের জন্য। মাকে এক নজর দেখার জন্য ছটফট করছে তার অন্তর। মায়ের কোলে মাথা রাখার জন্য, মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। কান্নাকাটি থামিয়ে অনেক ভেবেচিন্তে নিজের মামাকে ফোন করলো রুহামা।
তিনি ফোন রিসিভ করে ভালো মন্দের খবর জানতে চাইলেই রুহামা কান্নামাখা স্বরে বলল, সব শেষ হয়ে মামা, ভাইয়া ভাবি মিলে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বোন বড় আদরের সম্পদ, এই সম্পদের উপর আজ পড়লে ভাইয়ের যে কি কষ্ট হয়, বোন পাগল ভাই যারা, এটা শুধু তারাই জানে। আহাদুজ্জামানকে দুর্বল করার জন্য বোনের উপর উড়ে আসা একটা বিপদ সংকেতই যথেষ্ট। শক্তপোক্ত মানুষ হয়েও মুচড়ে পড়লেন তিনি, অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কি বলছিস মা? শর্মি কেন এই কাজ করবে? রুহামা আর চেপে রাখতে পারল না কোনো কথা। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে সবকিছু বলে দিল তার মামাকে। তিনি বড্ড অসহায় গলায় বললেন, এতদিন এসব বলিসনি কেন তোরা? মা কিছু বলতে দেয়নি মামা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুই বাড়ি যা। কোথায় যাব মামা? ওই বাড়ি যে আমার জন্য নরক হয়ে উঠেছে, মাকে ছাড়া কিভাবে যাব? তুই এক কাজ কর, আপাতত তোর মামির কাছে আয়, আমি থানায় যাই আগে। একটা মিসিং ডায়েরি লেখাই শামিমকে পাঠাচ্ছি, ও খুঁজুক আতিকাকে। তুই আর রাস্তায় থাকিস না। ঠিক আছে বলে ফোন রেখে দিলেও মামার বাড়িতে যাওয়ার আগ্রহ পেল না রুহামা। রাস্তায় রইল, অন্যে হয়ে মাকে খুঁজতে নামলো। এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে যখন রাস্তা পার হয়ে ওপরের ফুটপাতে যাবে, তখনই ঘটল বিপত্তি। বেখেয়ালি আচরণের ফলে সে ভুলে গেল সামনে পিছনে গাড়ি আছে। হুঁশে ফিরল হাতের বাহুতে মারাত্মক টান খেয়ে, একদম ছিটকে পড়ল ফুটপাতের একপাশে। ভয়ে দু চোখ বন্ধ করে ফেলেছিল রুহামা। চোখ মেলে দেখল সে ফাহাদের উপর আছে। তড়িঘড়ি সরে পড়ল। ফাহাদ প্রায় চেঁচিয়ে উঠল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? এটা রাস্তা, আপনার বাড়ি উঠোন নয় যে যেমন খুশি তেমন দৌড়াবেন। এটা মেন রোড, স্টুপিড। রুহামার অভিব্যক্তি ঠিক বুঝলো না ফাহাদ, শুধু মেয়েটাকে কাঁদতে দেখলো। অবাক হয়ে জানতে চাইলো, ব্যথা পেয়েছেন কোথায়? কথা বলার আগ্রহ দেখা গেল না রুহামার মধ্যে। মেয়েটা শুধু এক পলক তাকালো, আবারও ছুটতে চাইলো। ফাহাদ হতবাক চোখে চেয়ে থেকে জোরপূর্বক আটকে রেখে জিজ্ঞেস করলো, কি সমস্যা? কিছু জানতে চাইছি তো আমি। বেখেয়ালিতে গাড়ির সামনে পড়ে যাচ্ছিলেন, ব্যথা পেয়েছেন কিনা জানতে চাইলাম, উত্তর দিচ্ছেন না। এভাবে কাঁদছেন কেন বলেন? দু হাতে মুখ ঢেকে ফেললো রুহামা, বলল, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? বলতে না চাইলেও পরিস্থিতির চাপে পড়ে সব কথা ফাহাদকে খুলে বলল রুহামা। তারপর জানালো, আমি অনেক খুঁজেছি সব জায়গা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওয়েট, আমি দেখছি। থানায় জানিয়েছেন? না মামা, জানাবেন, এতক্ষণ বেরিয়ে পড়েছে হয়তো। আপনার মামার বাড়ি কোথায়? এখান থেকে কত দূর? আপনার মা কি ওখানে যেতে পারেন? মা এখানে যাবেন না, ওখানে যাওয়ার চান্স অনেক কম, আর গেলেও এতক্ষণে মামা টের পেতেন। এইভাবে রাস্তায় তো মানুষ খোঁজা যায় না। না খুঁজে উপায় নেই। বাধা না শুনে নিজের মতো করে ছুটতে শুরু করলো রুহামা। ফাহাদও পিছন পিছন এগোলো। এই মেয়েটাকে একা ছাড়া যাবে না মোটেও, যে কোনো সময় গাড়ির নিচে পড়ে যাবে। অফিস থেকে বেরিয়েছিল সামান্য চা নাস্তা খাওয়ার জন্য, কিন্তু বিপত্তি ঘটালো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ঠিক সময় যদি সামনে না আসতো কি হতো কে জানে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আপনার ভাইয়া এমন একটা কাজ কেন করতে গেলেন? ভাইয়া এই রকমই, সবাইকে উৎকৃষ্ট ভাবে। আপন জনদের সাথে কেউ এসব করে? ভাই বোন বোঝা হয় মানলাম, মা কিভাবে বোঝা হতে পারে? সেটা যদি ভাইয়া বুঝতো তাহলে আজকের দিনটা আমাদের জীবনে আসতো না। বিবেক বুদ্ধি সব হারিয়ে বসে আছে ভাইয়া। সে শুধু বুঝে সব কিছুই তার নিজের, ও সবে আর কারো অধিকার নেই। এই ধরনের মানুষের জন্যই বৃদ্ধ বয়সে বাবা মায়ের শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম নামক জায়গায়। বাবা মা আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করে, প্রতিদানে সন্তানরা তাদের রাস্তায় ছড়ে ফেলে। ব্যাপারটা খুব দুঃখজনক। রুহামা অসহায় কণ্ঠে বলল, পাপীদের কেন শাস্তি হয় না বুঝুন তো। ফাহাদ উত্তর দিতে পারল না, উত্তরটা জানা নেই তার। সব পাপীদের কি শাস্তি হচ্ছে? শহরে এত এত বৃদ্ধাশ্রম, এত এত বাবা মায়ের চোখের পানি, বুক ভরা ভালোবাসার বিনিময়ে লাঞ্ছনা ও অপমানের চাবুক, সব শুধু ভালো মানুষের ভাগ্যে কেন থাকে?
এই সমাজে থাকা রৌনকের মতো এমন হাজারো অমানুষ পাপী আছে, তাদের কেন শাস্তি হয় না? সবাই কেন দিন শেষে বুক ফুলিয়ে বাঁচে? রুহামা যখন জানালো রৌনক মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাড়ি থেকে টেনে হিচড়ে বাইরে এনে গাড়িতে তুলেছে, তখন থেকে অনেকক্ষণ যাবৎ স্তব্ধ বাকরুদ্ধ হয়ে বসেছিল রুদিতা। উষাদকে বলে গাড়ি থামিয়ে একটা সেই বাসায় বসেছিল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল রৌনক এতটা নিচে নেমে গেছে। একটা মানুষ কবে এত অমানুষ জানোয়ার হলো? সেই হিসেব মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো রুদিতা। ঘুরতে বেরিয়েছিল, সুখী ও সুন্দর দিনটা উপলব্ধি করতে চেয়েছিল, কিন্তু দিন অর্ধেক পেরোনোর আগে সব সুখ তার অসুখে পরিণত হলো। দম বন্ধ করা মুহূর্ত আগলে নিয়ে পাথরের ন্যায় অনড় হয়ে বসে রইল বেচারি। উষাদ প্রথমে বুঝলো না, যখন ঘটনার বিস্তৃতি শুনল তখন তার মাথায় শুধু একটা কথাই এলো, এ কেমন সন্তান নিজের সুখের বিনিময়ে মাকে ঘরছাড়া করে দেয়? প্রকৃত সুখ যে বাবা মায়ের হাসিতে মিশে থাকে, এটা কবে বুঝবে মানুষ? এরপর থেকে রুদিতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে উষাদ। সব সান্ত্বনা কান্নায় পরিণত হচ্ছে, বাচ্চারাও ছটফট করছে। অনেকটা সময় পর উষাদ বলল, তুমি বাচ্চাদের নিয়ে বাসায় চলে যাও, আমি দেখি কিছু যদি করা যায়, কোনো উপায় খুঁজে পেলে। রুদিতা কথাটা আমলেই নিল না। মাকে ছাড়া ঘরে ফেরা যে অসম্ভব। শান্তি সুখ সবটাই তো মায়ের মাঝে। সে নিজের মতো করে বলল, আমরা মাকে খুঁজতে পারি না? কোথায় খুঁজবে? শহরটা কি তোমার কাছে ছোট মনে হচ্ছে? তবে একটা ডায়েরি লেখাতে পারলে ভালো হতো। আর ওই নবাবজাদা ভাইকে উচিত শিক্ষা দেওয়া দরকার, এমন শিক্ষা যা তাকে প্রতি মুহূর্তে। ফোন বের করে রুহমার কাছে কল দিল রুদিতা। ওপাশ থেকে মেয়েটা শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্নার তালে কথা বলে যাচ্ছে না। বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে এটা বল যে ভাইয়াকে কল করেছিস কিনা? ভাইয়া কল রিসিভ করেনি, আমি মামাকে জানিয়েছি সবটা। শামীম ভাইয়া বেরিয়েছে। আচ্ছা, ভাইয়াকে কল করে দেখছি। অশান্তি নিয়েই ভাইয়ের নম্বরে ফোন দিল রুদিতা। 2-3 বার রিং হওয়ার পর রিসিভ হলো। ত্যক্ত বিরক্ত গলায় রনক বলল, তোদের জ্বালাই মরেও শান্তি পাবো না আমি। কেন বিরক্ত করছিস বারবার? তোমার মরে যাবাই উচিত। যদি সামনে পেতাম খুন করে ফেলতাম, কিন্তু আমি তো তোমার মতো অমানুষ নই, তো সেটা করতে বাধবে। আমার মাকে কোথায় রেখে এসেছো তুমি? তোর মা কোথায় আছে আমি কি জানি? অনেকদিন কাঁধে বোঝা নিয়ে ঘুরছি বুঝলি, এবার একটু শান্তি পাচ্ছি। ছি ভাইয়া, এইভাবে বলতে আটকায় না মুখে? আটকাবে কেন? ঘর খালি হয়েছে, বুঝিস না? মায়ের দায়িত্ব নিতে পারবে না, এটা তুমি আমাকে বলতে। আমি মাকে নিজের কাছে নিয়ে আসতাম। কেন এই জঘন্য কাজ করলে তুমি? ফালতু কথা বলার জন্য ফোন করছিস? জাম্পেশ খানা দানা চলছে, এখনো তো বকবক করতে পারবো না, রাখ ফোন। খাচ্ছ না? তৃপ্তি ভরে খাচ্ছ? খাওয়াচ্ছি। নারী নির্যাতনের মামলা যদি না করেছি তো আমার নামও রুদিতা নয়, মনে রেখো। তোর যা খুশি তোরা তাই কর। মাকে কোথায় রেখে এসেছো? বিরক্তিকর স্বরে বৃদ্ধাশ্রমের ঠিকানা জানিয়ে লাইন বিচ্ছিন্ন করে দিল রৌনক। রুদিতা উঠে বসলো গাড়িতে। ড্রাইভারকে ঠিকানা বলে রুহামাকেও জানিয়ে দিল, কিন্তু তার দুর্ভাগ্য, সেখানে গিয়েও মায়ের কোনো চিহ্ন পেল না। গেটের কাছে পেল শুধু ফেলে রাখা ট্রলি ব্যাগ। এটা যে মায়ের ব্যাগ, চিনে ফেলল রুদিতা। এই ব্যাগটা কয়েক মাস আগে নিজে কিনে দিয়েছিল। ব্যাগ যেহেতু এখানে মা আশেপাশেই আছেন, সময় নষ্ট না করে বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করল রুদিতা। সেখানেও মাকে পেল না। তারা জানালো রনক নামে কেউ একজন খোঁজ নিয়ে গেছে। আজই ওই বৃদ্ধাশ্রমে আতিকা জাহানকে নিয়ে যাওয়ার কথা থাকলেও ওই নামে কেউ এখনও এখানে উপস্থিত হয়নি। মাকে না পেয়ে ভয় ঢুকে গেল রুদিতার মনে। ডানে বামে কোনো দিকে যাবে বুঝতে পারল না। হঠাৎ চোখে পড়ল দূরে মানুষজনের ভিড় কম হলেও যানবাহন ছুটছে অবিরত। সেসবের ফাঁক ফোকর দিয়ে এপার ও ওপারের দৃশ্য যথেষ্ট পরিষ্কার হয়ে ভেসে উঠল তার চোখে। দেখল এক বয়স্ক মহিলা ব্রিজের ফুটপাতে বসে আছেন, পাশেই একটা রিক্সা দাঁড়ানো। খানিকক্ষণ পর রিক্সা চলে গেলে খেয়াল করলো বয়স্ক মহিলাটিকে দেখতে একদম আতিকা জাহানের মতো। মায়ের বোরখা, মায়ের হিজাব সব কিছুই চিনতে পারলো রুদিতা। দূর থেকে চিৎকার করলো, মা তুমি ওখানে থাকো, আমি আসছি। দূর থেকে চিৎকার
দেওয়ার পরও আওয়াজটা আতিকা জাহানের কানে যায়নি। তিনি তখন ব্যস্ত নিজেকে মুক্তি দিতে, শান্তি দিতে। ভাগ্য সহায় ছিল বলে শেষ সময় এসে মাকে দুহাতে জাপটে ধরল রুদিতা। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। এতক্ষণের জমে থাকা সবটুকু ধৈর্য শক্তিকে হারিয়ে ফেলে শব্দ করে কেঁদে ফেলল আতিকা জাহান। বললেন, আটকাস না মা, শান্তি খুঁজতে দে। এই পৃথিবীটা আমার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। এখানে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে রাহা। আমরা আসছি তো মা, তুমি আমাদের জন্য বাঁচবে। আর বাচ্চাদের নিয়ে ওপারে এসে দাঁড়ালো উষাদ নিচেও। রুহান এসে তার নানুকে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে কেন নানু? আতিকা জাহান উত্তর দিলেন না, নাতিকে জড়িয়ে ধরলেন বুকের কাছে। রুদিতা মাকে শান্ত করতে পানির বোতল নিয়ে এলো, ভালো মতো মুখ মুছিয়ে অল্প একটু পানি খাওয়ালো। বলল, গাড়িতে উঠে বসো মা, তুমি আমার সাথে যাচ্ছ। আতিকা জাহান লজ্জিত হয়ে বললেন, পাগলামি করিস না। ওখানে কেন যাব আমি? আমাকে কেন পাঠিয়েছ? তোকে তো বিয়ে দিয়েছি, সংসার করতে পাঠিয়েছি। তাহলে মেয়ের সংসারে যেতে আপত্তি করছো কেন? আমি বেঁচে থাকতে তুমি ফুটপাতে হাঁটবে, মরার জন্য রাস্তা খুঁজবে, সেটা তো হতে দিতে পারবো না। চাই কিছু হোক, তুমি আমার সাথে যাচ্ছ। আতিকা জাহান মেয়ের কথা শুনতে নারাজ, মানতেও নারাজ। ভদ্র মহিলাকে রাজি করাতে উষাদ নিজে এসে বলল, রাহা যদি আপনার মেয়ে হতে পারে, আমি আপনার ছেলে হতে পারি। ছেলের সাথে যেতে কিসের আপত্তি মা? আপনি সবকিছু পিছনে ফেলে আমাদের সাথেই চলুন। এটা হয় না বাবা, আমি অন্য কোথাও চলে যাব। কেন মা, আমাদের সাথে যেতে কিসের আপত্তি? তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা কেমন দেখায়? যেমনই দেখাক, আপনি আমাদের সাথে যাচ্ছেন এটাই ফাইনাল। আর একটা কথাও নয়, গাড়িতে উঠুন। যতদিন আমি বেঁচে আছি ততদিন আপনি আমাকে নিজের সন্তানের মতো ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন। ওটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, ওখানে কিভাবে যাই বলো তো? কিছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। মেয়েরা যদি বিয়ের পর শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারে, এই সংসারের আর পরিবারের সবাইকে নিজের ভাবতে পারে, তবে ছেলেদের বেলায় এটা আলাদা হবে কেন? তাদের কি শ্বশুর শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই নাকি? আমার কাছে আমার মা যেমন, আপনিও তেমন। আর আজ থেকে আমি আপনার সন্তান। সন্তান যখন চাইছে মাকে নিজের কাছে নিয়ে যেতে, তাহলে মা কেন আপত্তি করবে শুনি? তবুও আর কোনো কথা শুনছি না, আপনি যাচ্ছেন। রোহান, উম্মা, নানুকে গাড়িতে ওঠাও তো, বাড়িতে ফিরতে হবে। আমাদের ঘোরাঘুরি ক্যান্সেল। ঘোরাঘুরি ক্যান্সেল শুনে দুজনেরই মনটা খারাপ হয়ে গেল। তবে তারা খুশি যে নানুকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারছে। দুজনে মিলে ধরাধরি করে আতিকা জাহানকে গাড়িতে উঠালো। ওমামা টুপ করে ভদ্রমহিলার করে বসে পড়ল। রোহান জায়গা না পেয়ে শেষে সামনেই তার বাবাইয়ের কাছে চলে গেল। রুদিতা সেই ফাঁকে বোনকে কল করে জানালো, টেনশন করিস না, মাকে পেয়েছি, মামাকে জানিয়ে দিস। আচ্ছা। তুই এখন বাড়িতে যা, যদি কোনো ঝামেলা হয় ফোন করিস। রুহামা চিন্তিত স্বরে বলল, কিন্তু বাড়ির দরজা তো তালা। তাতে কি, ভেঙে ঢুকবি? না পারলে বল, আমি এসে ভাঙবো। না থাক, পারবো। তুমি মায়ের খেয়াল রেখো। বাড়ির কাছাকাছি এসে সদর দরজা খোলা দেখে স্বস্তি পেলেও চিৎকার চেঁচামেচির আওয়াজে রুহামা নিশ্চিত হয়ে গেল ভিতরে গন্ডগোল হচ্ছে। সে দাঁড়িয়ে থেকে ফাহাদকে বলল, আপনি এখন যেতে পারেন, আর কোনো প্রবলেম হবে না। ফাহাদ শান্ত হতে পারল না। তার ধারণা ভিতরে বিরাট একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা রুহামার উপরও প্রভাব ফেলবে। কেউ সাহায্য চাইলে করা যায়, তবে না চাইলে যেচে পড়ে কত এগোবে। এতটুকু রাস্তা তো তার নিজের ইচ্ছেতে এসেছে, শুধু মেয়েটার উপর কোনো বিপদ না হয় যেন। এইটুকু নিরাপত্তার কথা ভেবে বাড়ির সামনে রেখে গিয়েও শান্তি পাবে না। জোরপূর্বক দাঁড়িয়ে থাকা অশোভনীয়। সব দিক বিবেচনা করে বলল, প্রয়োজন পড়লে কল করবে। রুহামা শুধু ঘাড় নাড়ালো। গেটের ভিতরে পা রাখতেই পিছন থেকে ফাহাদ জানালো, আমি আপনার পাশে থাকতে চাই সব সময়। মনের মধ্যে কোনো সংকোচ রাখবেন না প্লিজ। ভিতরে শোরগোল শুনে আর দাঁড়ানোর আগ্রহ পেল না রুহামা। ছুটে এলো উঠোনে। দরজার কাছে আসতেই রৌনকের চিৎকার শোনা গেল। ভয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহামা। একবার পিছন ফিরে তাকালো। ফাহাদ তখনও দাঁড়িয়ে আছে। ওখান থেকে ইশারা করলো, আসবো। অসম্মতি জানিয়ে বুকে ফু দিল রুহামা। বাইরের মানুষের সামনে এমনিতেই সম্মান অনেক নষ্ট হয়েছে, আর না হোক বাড়ির সম্মান, মায়ের সম্মান সবটুকু বুঝে।
ফাহাদকে ওখান থেকেই চলে যেতে বাধ্য করলো। ফাহাদ গেল কিনা কে জানে, সে আর পিছনে ফিরল না। দরজায় দাঁড়িয়ে রৌনকে চেঁচামেচি শুনল। তার ভাষণে একটা কথাই স্পষ্ট, মামা ইচ্ছা মতো বকে দিয়েছেন, এজন্য জম্পেস খানাদানাটাও ঠিক মতো হয়নি। তার আগেই বাড়িতে আসতে হয়েছে। মনে সাহস সঞ্চয় করে ঘরে পা ফেলতেই ছুটে এলো শর্মী। হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল রুহামার উপর। আকস্মিক এই আক্রমণে প্রথমে খানিকটা ভরকে গেল, কোথা থেকে যেন সাহস পেয়ে গেল রুহামা। যে হাতে শর্মী তার চুল টেনে ধরেছিল, সেই দুটো হাত মুচড়ে দিয়ে ধরে রেখে ইচ্ছা মতো ব্যথা দিল হাতে। বলল, হাতটা নিচে নামিয়ে রাখো, আর একবার যদি এই হাত আমার গায়ে এসে লাগে টুকরো টুকরো করে ফেলবো। আমাকে এত দুর্বল ভাবার কিচ্ছু নেই। রনক দূরে তাকলো না, এগিয়ে এসে বোনকে চড় দিল। ব্যথা পেলেও কষ্টগুলো গিলে ফেলল রুহামা। পিকলো ও মমি ধরে বেঁধে তাদের বাবাকে দূরে সরিয়ে দিল। রনক চেঁচিয়ে বলল, কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার বউয়ের সাথে বেয়াদবি করে, তোর হাত আমি আজ ভেঙে দেব। রুমাহা, বউ তোমার সব, মা কিছু না। মায়ের সাথে অন্যায় কি করে করলে তুমি? তাতে তোর লাগছে কেন? গায়ে ফসকা পড়ছে? তুমি কেমন মানুষ ভাইয়া? কাকে তুমি রাস্তায় ফেলে এসেছো? গর্ভধারিণী মাকে? ওই মা তোমাকে যদি লালন পালন না করতো তাহলে তাকে শাস্তি দিতে? যে মায়ের কোনো অন্যায় নেই সেই মাকে কি করে রাস্তায় ফেলে এলে? তোর সমস্যা কি? বেশি বাড়াবাড়ি করলে তোকেও রাস্তায় রেখে আসবো। তোমার এখানে থাকার জন্য মরে যাচ্ছি তো আমি। তাহলে যা বের হ। অকারণ গলাবাজি কেন করছিস? রনক বেহুশের মতোই বোনকে গালাগালি করছিল। সে ভুলে গিয়েছিল তার গেও কেউ হাত তুলতে পারে। রুহামাকে গালি বকা দিতে দেরি, তার পিঠে 2-3টে পড়তে দেরি হলো না। আচমকা এই আঘাতে হতবাক হয়ে গেল রৌনক। হুঁশ ফিরতেই দেখলো শামীম তাকে মারছে। সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার দিয়ে বলল, আরে ভাই, তোমার আবার কি হলো? তুমি কোথা থেকে এলে? গায়ে হাত তুলছো কেন? তোর হাত আমি এখন ভাঙবো। তোর কত বড় সাহস, তুই আমার বউকে বাড়ি থেকে বের করে দিস, তাও বউয়ের কথায়। এই বউ কোথায় পেয়েছিস তুই? ভুলে গিয়েছিস সব? তোদের রিলেশন মেনে নেওয়ার জন্য ফুপি বাবার কাছে রিকোয়েস্ট করছিল, সব ভুলে গিয়েছিস? আজ বউয়ের কথায় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। ও মানুষের বাচ্চা। ভাইকে এত রেগে থাকতে দেখে ভয়ে ঢোক গেল শর্মী। হাত বাড়িয়ে স্বামীকে বাঁচাতে গেলে সে নিজেও শামীমের হাতে 2-4টে চড় খেলো। রাগে চেহারার ধরনটাই পাল্টে গেল তার। একাধারে কয়েকটা চড় থাপ্পড় মেরে শামীম বলে উঠল, ঘর সংসার বুঝেছিস, ঘরের মানুষের মূল্য বুঝিসনি? আজ যদি তোর ভাবি আর আমি মিলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, তুই সেটা হজম করতে পারবি? শর্মী ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি এতটা অমানবিক হতে পারো না। কেন পারি না? তুই করলে যা ঠিক, আমি করলে তা ভুল কেন? তুমি তো আর অমানুষ নও। মানছিস তোরা অমানুষ? গ্রেট। তোদের মাথায় এই বুদ্ধিটা কোথা থেকে আসলো রে? খরচ কম ছিল না তো? তাই বলে ফুপিকে বাড়ি থেকে বের করে দিবি? তোর টাকার দরকার, তুই আমাকে বলে দেখতি। যতদূর জানি রাহা আসার পর থেকে ফুপির দেখাশোনা ওই করছে, তাহলে তোদের খরচটা বাড়লো কোথা থেকে? হিসেব দেখা আমাকে। শর্মী আমতা আমতা শুরু করলো। বিপদ এইভাবে ঘাড়ে আসবে কে জানতো? রনক তো বলেছিল সে আতিকা জাহানকে বৃদ্ধাশ্রম পর্যন্ত রেখে এসেছে। এখন তো দেখা যাচ্ছে উল্টো। খবরটা সবার কানে পৌঁছে গেছে। সে অসহায় কণ্ঠে কিছু বলতে চাইলে শামীম তাকে বাধা দিয়ে বলল, রাহার জীবনটা নষ্টের জন্য তুই দায়ী। শুধু তোর খামখেয়ালি আর জোড়াজোড়ির জন্য ইফতির মতো একটা অমানুষের ঘরে যেতে হয়েছিল ওকে। আজ যখন মেয়েটা একটু সুখের মুখ দেখেছে, তখনই তোর হিংসে শুরু হয়ে গেল। যদি কোনোদিন তুই এমন পরিস্থিতিতে পড়িস, কিভাবে সামলাবি নিজেকে? যদি আমিও তোর ভাবি তোর জন্য এই বাড়িতে দরজা বন্ধ করে দেই, তুই ওখানে পা ফেলতে পারবি? পারবি না। কি বলছো ভাইয়া? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে, তোদের মাথা ঠিক নেই। আজ একটা কথা বলে যাই, ফপিকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে না এনেছিস তো এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। আমাদেরকেও মৃত মেনে নিবি, কথাটা মনে রাখিস। শর্মী আটকে উঠল। ভাইয়ের পা ধরে মাপ চাইতে গেলে লাফ দিয়ে দূরে সরে গেল। শামীম মেজাজ ধরে রেখে বলল, সর এখান থেকে, নয়তো আরো দুটো দেবো। জানোয়ার কোথাকার। ফের রুহামার দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে চল, এখানে তোর কোনো কাজ নেই। কিন্তু ভাইয়া, মা? ফপির কথা ভাবতে হবে না, বাবা রাহার বাড়িতে আছেন, কিছু একটা ব্যবস্থা করবেন।
এই পাপীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত তুই বা ফুপি দুজনের বউকে এখানে থাকতে হবে না। কি হলো, যা তাকিয়েছিস কেন? না চাইতেও যেতে হলো রুহামাকে। কদিন এদের চোখের সামনে থেকে সরে থাকতে পারলেই তার শান্তি। দুজনে চলে যাওয়ার পর শর্মির নাকি কান্না শুরু হলো। যেভাবে পারছে রৌনককে গালি দিচ্ছে, কথা শোনাচ্ছে। তার ভাষ্যমতে এসবের জন্য রৌনক দায়। সব প্ল্যান নষ্ট হওয়ার রাগ মেটালো রৌনকের ওপর। ধুমধাম শব্দে কিছু থালা বাসন ভাঙল। চেঁচিয়ে চেঁচিয়ে বলল, মাথা মোটা, কোনো কাজ ঠিকমতো করতে পারে না। কি করতে বলেছি তোমাকে? আর তুমি কি করে এসেছো? ঝামেলা দূরে সরাতে বলেছি, অথচ তুমি আরও ঝামেলা আমার কাঁধে এনে ফেলেছো। বেবকুব, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কোথায় ভাবলাম একটু শান্তিতে থাকবো, তোমার জন্য তাও হলো না। রৌনকও নিজেও সমানতালে চেঁচিয়ে বলল, আমি কিভাবে জানবো ওর মাকে পেয়ে যাবে? তোমার জন্য সব সুখ এনে দিচ্ছি আমি, তাও তোমার হচ্ছে না। সামলাতে না পেরে এখন মেজাজ দেখাচ্ছ আমাকে। বেশি কথা বলবে না। তোমার জন্য বাড়ির দরজায় পা ফেলতে পারবো না আমি। অসহ্য। সামান্য একটা কাজও ঠিকমতো করতে পারে না, আবার গলাবাজি করতে আসে। মুখ সামলে কথা বলো স্বামী, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আবার চিৎকার দিতে গিয়েও থেমে গেল শর্মি। এইভাবে কাজ হবে না। যা কিছু করার তাকে একাই করতে হবে। এমন কিছু করবে যেন সাপও মরে, লাঠিও না ভাঙে। বাড়িতে পা রাখার পরপরই আহাদুজ্জামান জানালেন তিনি বোনকে নিজের সঙ্গে নিয়ে যাবেন বলেই রুদিতার শ্বশুর বাড়িতে এসেছেন। মামার হুকুম শুনে তাৎক্ষণিক কিছু বলার সাহস পেল না রুদিতা। মায়ের মনোভাব বোঝার চেষ্টা করল। মেয়ের বাড়িতে পা রেখে লজ্জায় সংকোচে মাথা নিচু করে রাখলেও হোসনা বেগমের ভালোবাসা প্রকাশের ধরন দেখে সবটুকু মনকষ্ট দূরে হয়ে যেতে লাগলো তার। যখন ভাইকে দেখলেন প্রথমেই বসার অনুমতি দিলেন। আহাদুজ্জামান ফিসফিস করে আদেশের স্বরে বললেন, আমি বেঁচে থাকতে তুই এখানে থাকবি সেটা হতে দেওয়া যায় না। এইখানে থাকা লজ্জার, বুঝিস না? আমার ওখানে চল, রৌনকের ব্যবস্থা আমি করছি। মামার মুখে এরূপ কথা শুনে রুদিতা বলল, এখানে থাকা লজ্জার নয় মামা, বরং তোমার ওখানে যাওয়াটাই লজ্জার হবে। আমার ভাই একা মাকে তাড়িয়ে দেয়নি, তোমার মেয়েও ছিল। ওই বাড়িতে আমার মায়ের যতটা অধিকার তোমার মেয়ের ততটাই অধিকার। তাই মায়ের ওখানে যাওয়ার চেয়ে এখানে থাকাই সহজ সমাধান। ওখানে গেলেও ওইটুকু অধিকারের জোর আজ না হোক কাল তোমার মেয়ে মাকে কথা শোনাবে, আর মা চুপ থেকে চোখের পানি ফেলবে। তাই বলে আমার বোনকে এখানে রেখে যাবো? আমি শান্তি পাবো? শর্মির এতটা সাহস হবে না যে আমার সামনে আমার বোনকে কিছু বলবে। স্বামীর সামনে যে মেয়ে শাশুড়িকে কথা শোনায় তাকে খারাপ সাজায়, তার কাছে বাবার শাসন কিছুই না। সে বাবার সামনেও ওই কাজটা করতে পারবে। তুই আমাকে ভরসা করিস না? কথাটা ভরসার নয় মামা, সম্মানের। আমি আমার মায়ের সম্মানের আঘাত লাগতে দিব না। যা হয়েছে হয়ে গেছে, এই নিয়ে আর কাদা ছোড়াছুড়ি দরকার নাই। আহাদুজ্জামান বিষয়টা নিয়ে ভাবলেন। বোনকে এখানে রেখে যাওয়ার কোনো যুক্তি তিনি খুঁজে পেলেন না। যে বাড়ি থেকে ছেলে ও ছেলের বউ তাকে তাড়িয়ে দিয়েছে, সেখানে বোন আর মরে গেলেও যাবেও না, এটা নিশ্চিত। তাই বলে মেয়ের শ্বশুর বাড়িতে রেখে যাবেন? খারাপ লাগছে ভদ্রলোকের। মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি, এর জন্য আফসোস হচ্ছে। তার চেহারায় ঘোর আমাবস্যা নেমে এসেছে। রুদিতা মামার পাংশু মুখ দেখে বলল, তুমি চিন্তা করো না মামা, মা এখানে ভালো থাকবে। আমি ভেবে পাচ্ছি না ওরা এই কাজটা কেন করলো। ওদের নামে মামলা করা উচিত। দুহাতে ভাইয়ের হাত আঁকড়ে ধরলেন আতিকা জাহান। অনুরোধের স্বরে বললেন, তুমি এমন কিছু করো না ভাইজান, বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাবে। আমি চাই না বড়দের ভুলের জন্য বাচ্চারা শাস্তি পাক। ওদের বাবা মায়ের ভালোবাসার প্রয়োজন। আশ্চর্য, তোকে রাস্তায় নামিয়ে দিয়েছে ওরা, আর তুই ওদের হয়ে সাপে গেছিস। এখনো ওদের শাস্তি দেওয়া উচিত। থাক ভাইজান, আর কোনো শাস্তির প্রয়োজন নেই। এতে মানুষজন খারাপ বলবে। ওরা যা করেছে ভুল করেছে, আমি ওদের ভুল ক্ষমা করে দিয়েছি। রুদিতা মাথায় হাত দিয়ে বসে রইল। এই হচ্ছে মা। শত অপরাধ করলেও সন্তানদের অপরাধ এই মায়েরা ক্ষমা করে দিতে জানে। সে একরকম তেরা বেকার স্বরে বলল, সব ভুল ক্ষমা করা যায় না মা। আমি তো জীবনেও ওদের ক্ষমা করব না। এই অপরাধের জন্য ওদের দুজনকেই শাস্তি পাওয়া উচিত।
তুই এত কথা বলছিস কেন? যা এখান থেকে, বাচ্চাদের দেখ গিয়ে। মায়ের এই অতি উদারতা মোটেও সহ্য হলো না রুদিতার। সরে এসে চুলোয় চা বসালো। উষাদ তার পাশে দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে তুমি কিছু বলতে যেও না, মাকে সিদ্ধান্ত নিতে দাও। আমার ইচ্ছে করছে ভাইয়ের নামে একটা মামলা করে আছে। তুমি চাইলেও কিছু করতে পারবে না, কারণ মা সন্তানের ভুলটাকে ক্ষমার চোখে দেখছেন। তিনি ভাবছেন সন্তান আজ ভুল করেছে, কাল ঠিকই ভুল শুধরে নেবে। ভুলটা শুধরানোর জন্য তাকে সময় সুযোগ দুটোই দেওয়া উচিত। আপনিও এই ভুলটাকে ক্ষমার চোখে দেখছেন? মোটেও না, আমি মায়ের দিক ভেবেই কথা বলছি। আমিও তো চাই তোমার ভাইয়ের একটা কঠিন শাস্তি হোক। রুদিতা ভেবে পেল না, মা না চাইলে ভাইকে কিভাবে সে শাস্তি দিবে। হিসাব এই দাঁড়ালো, যদি মামলা করেও মা ঠিকই বলবেন তার সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। যদি এমন হয় তবে রৌনককে কোনোভাবেই উচিত শিক্ষা দেওয়া যাবে না। সামনে কোনো উপায় দেখল না রুদিতা। সে মা হয়ে বাচ্চাদের ক্ষমা করে দিবে? দৃষ্টি সরিয়ে মা ও মামাকেও এক নজর দেখল। তিনি একাধারে ভাইকে অনুরোধ করে যাচ্ছেন যেন ভাই কোনো আইনি পদক্ষেপ না নেন। এভাবে চুপ থাকা তো কখনোই কোনো সমাধানের কথা হতে পারে না। কি করবে সে? হিসাব মিলাতে পারল না রুদিতা। জানতে চাইল, এখন আমার কি করা উচিত? যা বুঝলাম, মামলা করলেও মা সাক্ষী দিবে না। তার কাছে সন্তান সবার আগে। যদি সে সন্তান দোষীও হয় তবুও তিনি সন্তানের পক্ষেই থাকবেন। এটাই তোমাদের যা করতে হবে। সব কাজে ভাইয়াকে অবহেলা করবে, পাত্তা দিবে না। সে তোমাদের কেউ না, এমন যে তাকে তোমাদের আর প্রয়োজন নেই। নিজেদের জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। এভাবে কি হবে? অবহেলা সহ্য করতে না পেরে একসময় ঘুঘু ফাঁদে ঠিকই পা দেবে। এই ধরনের কাজ যারা করে তারা জীবনেও অনুতপ্ত হয় না। আমি তো ভাইয়াকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আচ্ছা বাদ দাও, আমাদের চা নাস্তা দাও আগে, আমি বাচ্চাদের দেখছি। আহাদুজ্জামান বলে গেছেন কাল সকালে এসে বোনকে নিয়ে যাবেন তিনি। আতিকা জাহানও রাজি হয়ে গেছেন। মেয়ের শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ থাকা যায়, বেশি হলে 15 দিন। মাসের পর মাস তো আর থাকতে পারবেন না। নিজের একটা সম্মান আছে, সেই সম্মানের কথা ভেবেই তিনি বাবার বাড়িতে যাওয়ার মনস্থির করলেন। রাতে ঘুমানোর সময় মাকে অনেক বোঝালো রুদিতা, তবুও আতিকা জাহান মানতে নারাজ। তিনি সকালেই ভাইয়ের বাসায় চলে যাবেন। এসব শুনে রেগে মেগে রুদিতা বলল, আমি বুঝলাম না, এখানে থাকতে তোমার কি সমস্যা? তুই ওসব বুঝবি না। ভাইজানকে কথা দিয়েছি ফিরাতে পারবো না। এখন আর এত ঘ্যান ঘ্যান করিস না, ঘুমা গিয়ে। এখানে থেকে কি ভাববো আমি? রুমাহার বিয়ে দিতে হবে না? সেসব তো আমার চিন্তা, তুমি কেন চিন্তা করবে? তুই তো বাচ্চা নোস, বুঝিস না কেন? আজ বাদে কাল লোকে নানান কথা বলবে। লোকের মুখে আমি তালা মেরে দিব। বলা সহজ, করা অনেক কঠিন রাহা। তাই বলে তুমি চলে যাবে? এখানে থাকবে না? তুমি আমার কথাটা একবার চিন্তা করো। করছি বলেই বলছি। ঘোড়ার ডিম করছো। আমার চিন্তা করলে তুমি ওখানে যেতে চাইতে না। মুখ বাঁকিয়ে রইল রুদিতা। আতিকা জাহান বললেন, বোকা মেয়ে, খামোখা রাগ করছিস। আমি আসবো তো, মাঝে মধ্যে ঘুরতে আসবো। তোকে না দেখে শান্তি পাবো। সত্যি আসবে? হ্যাঁ আসবো। এখন যা ঘুমা। রুদিতা দূরে গেল না, মশারি টানিয়ে মায়ের পাশেই শুয়ে পড়ল। মাকে এক হাতে জড়িয়ে রেখে বলল, আজ আমি তোমার পাশে ঘুমাই। দাঁত কটমট করে তাকালেন আতিকা জাহান। রুদিতা আহ্লাদি হয়ে মায়ের পাশ ঘেঁষে চোখ বন্ধ করে রইল। তিনি বললেন, এটা কেমন কথা? যা, বাচ্চারা নিশ্চয়ই তোকে খুঁজছে। ওরা ঘুমাচ্ছে মা। বাচ্চাদের বাবা নিশ্চয়ই জেগে আছে। উফ, বড্ড বিরক্ত করছো, ঘুমাতে দাও। মেয়ের অভিমান জেদ টের পেয়ে আর কিছু বললেন না আতিকা জাহান। মাথায় হাত বুলিয়ে মেয়েকে ঘুম পাড়াতে লাগলেন। শেষ রাতে যখন ঘুম ভাঙল তখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালেন। আজানের পর ঘুম ভাঙল রুদিতার। দেখলো আতিকা জাহান নামাজ পড়ছেন। সে তবুও অজু করে ফজরের নামাজ পড়ে রুমে গেল। উষাদ ঘুমায়নি, নির্ঘুম রাত কাটিয়েছে সে। জানালার পর্দা সরিয়ে বাইরে দৃষ্টি দিয়ে রেখেছিল। এখন আলো ফোটেনি, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে শুধু। পিছন থেকে তাকে জড়িয়ে ধরল রুদিতা, পিঠে মাথা ঠেকিয়ে বলল, সরি। মুখোমুখি হলো উষাদ। অর্ধাঙ্গিনীর দিকে হাসি মুখে তাকালো। বিষাদ কেটেছে, ঝরঝরে লাগছে তাকে। দুহাতের আজলায় মায়াবী মুখখানি আগলে নিয়ে আলগোছে কপালের মধ্যিখানে অধর ছুঁয়ে বলল, কষ্ট কমেছে? একটু।
সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্ভয়ে ভরসার আশ্রয় মাথা ঠেকালো রুদিতা। খানিকক্ষণ জড়িয়ে থেকে চুপ করে রইল। উষাদ বলল, এখনো খারাপ লাগছে? কথা বলছেন কেন? চুপ থাকুন না। উষাদ চুপ থাকতে পারল না। কণ্ঠে একরাশ ভাব ভালোবাসা এঁটে পড়ল। চুপ থাকতে পারি যদি একটুখানি সুযোগ সুবিধা পাই। কিসের? যদি বলি আমি সম্পর্কটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে চাই, অনুমতি পাবো? যদি এক পা বাড়াই, তুমি কি আধা দিবে? অনুমতি না দিলে নিজেকে থামিয়ে রাখবেন? জোর করে পুরুষত্ব দেখে নিজেকে কাপুরুষ প্রমাণ করতে চাই না। আমি আমার বউর কাছে আজীবন একজন সুপুরুষ থাকবো, কথা দিচ্ছি। নিঃশব্দে হাসলো রুদিতা। কথা বলল না। নীরবতা দেখে উষাদ জানতে চাইল, কথা বলছো না কেন? কি বলবো? হ্যাঁ অথবা না, কিছু একটা তো বলো। সব কথা মুখে বলতে হবে কেন? উত্তর খুঁজতে অর্ধাঙ্গিনী চোখের পানে তাকিয়ে মায়াবী চোখের ভাষায় ডুবে ডুবে ভাসতে লাগলো উষাদ। বাম হাতে আলতো স্পর্শে ছুঁয়ে দিল গাল। এমন আদুরে স্পর্শের কাছে লজ্জাবতী লতার ন্যায় নেতিয়ে গেল রুদিতা। দুটো হাত ঠেকলো প্রশস্ত বক্ষে। নিশ্চুপে পবিত্র সম্পর্কটাকে আগলে নিতে চাইল। রুদিতার নীরবতা ও লজ্জাকে এক ধাপ বাড়িয়ে দিয়ে শব্দ করে চুমু খেলো বাম গালে। একটু একটু করে পুরো মুখ জুড়ে ছড়িয়ে দিল ভালোবাসার উষ্ণতা। অজস্র ছোট ছোট চুমুর বন্যা বইয়ে দিল। বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। উষাদ ঘাবড়ে গিয়ে চোখ মেলল। কয়েক সেকেন্ড নিরম থেকে অর্ধাঙ্গিনীর মনোভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু রুদিতার নীরবতাতে কিছু বোঝার উপায় রইল না। ভয়ার্থ কণ্ঠে বলল, কষ্ট দিয়ে ফেললাম? রুদিতা চোখ খুলল। প্রগাঢ় চোখে চেয়ে থেকে বলল, বুঝতে পারছেন না? চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হচ্ছি। বুকের কাছে থাকা হাতটি টি শার্ট আরও শক্ত করে আঁকড়ে ধরল রুদিতা। নীরবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তখনও এক ফোঁটা দু ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সেটুকু মুছে নিতে চাইল না মেয়েটা। আবেগকে আজ প্রশ্রয় দিতে ইচ্ছে করছে। সব কথা নীরব থেকে বুঝিয়ে দিতে মন চাইছে, অথচ তার এই নীরবতা ভীষণ রকম অপরাধবোধের জন্ম দিচ্ছে উষাদের মনে। সে একইভাবে জানতে চাইল, বললে না তো? কিছু বলার নেই। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমার কষ্ট হচ্ছে না। তবে কাঁদছো যে? সব কান্না দুঃখের হয় না। উষাদের মুখে হাসি নেমে এলো। দুহাতের আঁচলায় রুদিতার কান্নারত মুখখানি তুলে ধরল সামনে। গভীর চিত্তে চেয়ে থেকে বলল, আমায় বিশ্বাস করো? অনেক। ধৈর্যের সাথে আটকে রাখা সবটুকু ভালোবাসাকে আজ মুক্ত করে দিল উষাদ। কপালে কপাল ঠেকিয়ে গভীরভাবে শ্বাস টানল। মোহমায়া জড়ানো গলায় ডাকল, রাহা। স্নেহ, মায়া, মমতা এসব খুব বিচিত্র জিনিস। এগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আবার ছাড়াও যায় না। শুধু অনুভবে বাঁচিয়ে রাখা যায়। ভালোবাসার অনুভূতিটাও ঠিক তেমন রাহা। আমি এই অনুভূতিটাকে জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে চাই। রাখুন না, কে নিষেধ করলো? তুমি আমার শূন্য হৃদয়ের এক টুকরো সত্য অনুভূতির নাম, আমার তুষারত্ব অন্তরের একটুখানি প্রশান্তির নাম। চিরকাল আমার থাকবে তো? এত যত্ন করে কেউ ভালোবাসা প্রকাশ করতে পারে? সম্পর্ক মানুষকে সম্মান দিয়ে মন ছুঁয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করে হৃদয়ের সিংহাসনে দখলদারি নিতে পারে জানত না রুদিতা। আজ দেখল, অনুভব করলো। নির্দ্বিধায় অধরষ্ট ছুঁয়ে দীর্ঘ প্রলম্বিত চুমু এঁকে উত্তর জানিয়ে দিল, আমি বিশ্বাস করি ভরসা ও বিশ্বাসের সাথে সম্পর্ক বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি নেয় যে মানুষ সে মৃত্যু তার প্রতিশ্রুতি রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে অনুভূতিকেও। সকাল সকালই তুল কালাম কাণ্ড বাঁধালো রৌনক। মাকে নেয়ার বাহানায় ছুটে আসলো রুদিতার শ্বশুর বাড়ি। পা ধরে লটকে রইল। ভদ্র মহিলা পড়লেন বিপাকে। দূরে সরাতে পারছেন না, আবার কাছে টানতেও পারছেন না। আহাদুজ্জামান এখনও আসেননি। আতিকা জাহান প্রস্তুতি নিয়ে রেখেছেন ভাইয়ের বাসায় যাবেন, অথচ রৌনক এসে অহেতুক নাটক শুরু করলো। তার এই লোক দেখানো মায়াকান্না সহ্য হলো না রুদিতার। বলল, তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, মা ওই বাড়িতে যাবে না আর। রৌনক চেঁচিয়ে উঠল, তুই এত কথা বলছিস কেন? চুপ থাক। কথা তো বলতেই হবে। নাটক শুরু করেছো তুমি। মামার গালি বাঁকা সহ্য করতে পারোনি, তাই বাহানা সাজিয়ে এসেছো। দুদিন পর আবারও মাকে কষ্ট দিবে তোমরা। তোমাদেরকে হাড়ি মজ্জায় চেনা হয়ে গেছে।
খুব তো জেনেছিস, তাহলে মাকে নিজের কাছে রাখতে পারলি না কেন? কেন মামাকে সব কথা জানালি? শুধু তোদের জন্য শামীম ভাইয়া আমার গায়ে হাত তোলার সাহস পেল। উপর দিয়ে যে তুফান গেছে সেটা বেশ বুঝে গেল রুদিতা। মায়ের দিকে তাকিয়ে বলল, খবরদার মা, তুমি আর ওই বাড়িতে পা রাখবে না। এতটুকু পর যদি তুমি ওইখানে যাও তাহলে ধরে নিবে আমরা তোমার কেউ না। আতিকা জাহান মনে ব্যথা পেলেন। এক সন্তান কাছে টানতে চায়, আরেক সন্তান লাথি মেরে তাড়িয়ে দেয়, অথচ ওদের তিনজনকে তিনি সমানভাবে ভালোবাসেন। মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলেন, আমি তো যেতে চাইছি না রাহা, কিন্তু তোর ভাই তো জোরাজুরি করছে। তাদের পারিবারিক আলোচনায় উষাদ কিংবা হোসনা বেগম কেউই নাক গলাননি। সকালে স্কুলে চলে গেছে উষাদ। আগামীকাল থেকে বাচ্চাদের পরীক্ষা শুরু। দুজনকে আলাদা রুমে পড়তে বসেছে রুদিতা। বসার ঘরে কোনো আওয়াজ ও তর্ক বিতর্ক বাচ্চাদের কানে যেতে দিতে চাইছে না সে। এই জন্য যথাসম্ভব ঠান্ডা মাথায় ভাইয়ের সাথে তর্ক করে যাচ্ছে। মায়ের আমতা আমতা স্বরের আওয়াজ শুনে বলল, যেভাবে পা ধরেছে একটা লাথি মেরে দিলেই তো পারো। আমি হলে তাই করতাম। কথাটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝে না। ছোট বাচ্চাদের গায়ে একবার হাত তুলেই মায়েদের অনুশোচনা শুরু হয়। সেখানে রৌনক তো বিশাল দেহী এক পুরুষ। বয়স, বুদ্ধি সব দিক থেকেই সে এখন ব্যক্তিত্ব সম্পন্ন। যদিও তার কাজগুলো অমানবিক, তবুও সে মায়ের আদরের সন্তানই। এত বড় ছেলের গালে গতকাল চর মেরেছেন, আজ আবার লাথি মারবেন। রুদিতার কথাটা সহজে মানতে পারলেন না তিনি। জোরপূর্বক পা ছাড়িয়ে বললেন, তুই যা রৌনক, আমি ওখানে যাব না। আর কেন যাবে না? 100 বার যাবে, এখনই যাবে। একবার না বলেছি তো, আমি জোর করবি না। মায়ের কথা মেনে নিতে নারাজ রৌনক। এতক্ষণ জোরাজুরি করলেও ধৈর্য ধরে রাখতে পারল না, আর চেঁচিয়ে উঠে বলল, এই মেয়ে, তোমার সব হয়ে গেছে এখন। আমি কেউ না, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। খামোখা কথা বাড়াচ্ছিস রৌনক, আমি যাব না বলেছি তো। তুমি যাবে মানে যাবে। রৌনক মায়ের হাত ধরে টেনে তুলে নিজের সাথে নিয়ে যেতে চাইল। রুদিতা পথ আগলে দাঁড়িয়ে বলল, আর এক পা যদি এগিয়েছো তোমার পা আমি ভেঙে দেবো ভাইয়া। এক হাতে মাকে সামলে অন্য হাতে রুদিতাকে চড় মারতে গেল রৌনক। সঙ্গে সঙ্গে হোসনা বেগম রৌনকের হাত ধরে আটকে দিয়ে বললেন, অনেক বলেছো বাবা, এবার নিচে যাও, আর হাতটা এবার থেকে নিচে নামিয়ে রেখো। ও শুধু তোমার বোন নয়, আমার বাড়ির বউ। আমার সামনে তুমি আমার বউয়ের গায়ে হাত তুলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এতটাও বোকা আমাদের ভেবো না। এমন বাহাদুরি আর দেখিও না, ঠিক আছে? দাঁত কিরমির করে বাজকাই কণ্ঠে রৌনক বলে উঠল, কয়েকদিনে একেবারে আপন হয়ে গেছো না? আরও কয়েকদিন পর নিজেরাই ঘরে বউকে ভাইয়ের কাছে রেখে আসবেন। আপনাদের মতো শাশুড়িদের আমার চেনা আছে। চিনেছো তো, নিজের মাকে খুব চিনেছো। তোমার মাও কিন্তু একজন শাশুড়ি। কই, তিনি কি পেরেছেন ছেলে বউয়ের শত অত্যাচার নিয়ে মুখ খুলতে? পেরেছেন বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে? পারেননি। আমি আমার মাকে নিয়ে এসেছি, আপনার লেকচার শুনতে আসিনি। এত লেকচার আমাকে দিবেন না। কেন যেতে না চাইলেও তাকে জোর করে নেয়ার আইন কোথায় পেয়েছো তুমি? হন উনি তোমার মা। এই মুহূর্তে তোমার বাড়ির মেহমান ও সম্পর্কে তোমার বেয়ান। আমার সামনে তুমি আমার বউয়ের গায়ে হাত তুলবে, আবার আমার বেয়ানকেও টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নিজেকে বীর পুরুষ দাবি করবে? এটা তো আমি হতে দেব না। যদি পারো মাকে সম্মানের সাথে নিয়ে যাও, এভাবে অপমান করে নয়। সত্যি যদি নিতে চাও তাহলে তোমার বউকে নিয়ে এসো। তারও উচিত নিজের শাশুড়ির কাছে ক্ষমা চাওয়া। শত হলেও অপরাধী তোমরা দুজন। তুমি একা কেন এত লড়াই করবে? আপনি আমার মাঝখানে আসবেন না আন্টি, সরে যান এখান থেকে। তোমার সাহসের প্রশংসা না করে পাচ্ছি না আমি। আমার বাড়িতে এসে আমার দিকেই গলার আওয়াজ বাড়িয়ে দিচ্ছ। তুমি তো সন্তান নামের কলঙ্ক। উফ আন্টি। রাগের মাথায় চিৎকার দিয়ে উঠল রৌনক। হোসনা বেগম ও আতিকা জাহান দুজনেই চমকালেন। রুদিতা মাকে নিজের দিকে টেনে এনে বলল, তো ঝামেলার দরকার নেই ভাইয়া, তুমি যাও। একটু পর মামা এসে মাকে নিয়ে যাবেন। মায়ের হাত ছেড়ে দিল রৌনক। এর বেশি ব্যাটাগিরি সে দেখাবে না। এমনিতেও ঘাড়ের উপর বোঝা নেওয়ার ইচ্ছে নেই। নিজেকে বীর পুরুষ প্রমাণ করতেই এতক্ষণ মাকে নিয়ে যাওয়ার মিথ্যে নাটক সাজাচ্ছিল। কেউ যখন মায়ের দায়িত্ব তার কাঁধে দিতে নারাজ, তখন সে যেচে পড়ে কেন ঝামেলাকে কাঁধে তুলবে? নিজের দিক ভেবে সে বলল, ঠিক আছে,
দেখবো কতদিন মামা নিজের বোনের দায়িত্ব নিতে পারেন। অসুস্থ হলে যেন আমাকে কেউ খবর না দেন, আমি দেখতে যাব না। এত ব্যথা কোথায় লুকাবেন আতিকা জাহান? দীর্ঘ 10 মাস যে সন্তান মায়ের গর্ভে থেকে বড় হয়, জন্মের পর থেকে মায়ের সান্নিধ্যে যে সন্তান ভরসা খুঁজে পায়, বড় হওয়ার পর সেই সন্তান কিভাবে মাকে দূরে সরিয়ে দেয়, কিভাবে গর্ভধারিণী মাকে বৃদ্ধাশ্রমের দ্বারে ফেলে আসে। দুঃখে বুকটা ভার হয়ে গেল ভদ্রমহিলার। কষ্ট বুকে আগলে নিয়ে দীর্ঘশ্বাসের সাথে বললেন, আমি মরলেও আমার মৃত্যুর খবর যেন এই অমানুষটার কানে না আসে। আজ থেকে আমার শুধু 2টো সন্তান, তুই আমার কেউ না, কিচ্ছু না। রাগ ও ক্ষোভ জমে থাকলেও সেসব প্রকাশের সুযোগ পেল না রৌনক। মাকে রেখে সে চলে গেল। রুদিতা ফুস করে দম ছেড়ে আতিকা জাহানকে জড়িয়ে ধরে বলল, ভাবো না মা, আমরা তো আছি, সব সময় থাকো, একদম চিন্তা করবে না। ভাইয়ের সাথে বাবার বাড়িতে এসে বুক ভরে শ্বাস নিলেন আতিকা জাহান। ভাবির সাথে খানিকক্ষণ গল্প গুজব করলেন। দুপুরের খাবার একসাথে খেলেন। চাচাতো ভাই বোন যারা কাছে পিঠে ছিল সবাই এসে দেখা করে গেল। অনেক দিন পর তিনি বাবার বাড়িতে পা রেখেছেন, এজন্য যেই শুনেছে সেই এসে দেখা করে যাচ্ছে। এখানে এসে আতিকা জাহান উপলব্ধি করলেন সন্তান পাশে না থাকলেও তিনি আর একা নন। বাড়ি থেকে কিছুটা দূরে ছিল তাদের বাবা দাদার আমলের পুরনো জমি। সেই জমিটাই মূলত পারিবারিক কবরস্থানের রূপ নিয়েছে এখন। আসরের নামাজ শেষে হাতে তসবিহ নিয়ে বাবা মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আতিকা জাহান। রুহামা দূর থেকে দেখলো, নিজেও ছুটে গেল সেদিকে, পাশে দাঁড়িয়ে বলল, এখানে কেন এসেছো এখন? আতিকা জাহান দীর্ঘশ্বাস আড়াল করে নিয়ে বললেন, অনেক দিন বাবা মায়ের সাথে কথা বলি না, আজ একটু কথা বলতে ইচ্ছে করছে। আমি থাকি এখানে, তুই যা। রুহামা মায়ের সেই হেয়ালি আচরণটা ধরতে পারল না, বলল, মৃত মানুষের সাথে কিভাবে কথা বলবে? দোয়ার মাধ্যমে। নিজের বোকা বোকা ব্যবহারে মুচকি হাসল রুহামা। মৃত মানুষের কথা হয়তো বলা যায় না, তবে দোয়া চাওয়া যায়। অনেকদিন পর সেও মায়ের সাথে মোনাজাতে দাঁড়ালো। খেয়াল করলো আতিকা জাহান কাঁদছেন। একটু একটু করে বাঁধ ভাঙা পানির ন্যায় চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তিনি চোখের পানি মুছতে চেষ্টা করছেন না, উল্টো কান্নার মাত্রা বাড়িয়ে তুলছেন। একটা সময় মোনাজাত শেষ করে বাবা মায়ের কবরের মাঝখানে বসে পড়লেন তিনি। রুহামা মাকে ঝরিয়ে ধরে বলল, ঘরে চলো মা। এখানে এসে শান্তি পাচ্ছি রে মা, ভেতরের সবটুকু জ্বালা যন্ত্রণা দূর করতে পারছি। কথা বলতে বলতে আবারও ডুকরে কেঁদে উঠলেন আতিকা জাহান। বললেন, কত কষ্ট করে সন্তানদের লালন পালন করলাম। বৃদ্ধ বয়সের ছেলেরা নাকি বাবা মাকে আগলে রাখে, অথচ আমার ছেলে আমাকে তাড়িয়ে দিল। এই দিনটা দেখার জন্য ওকে বড় করেছিলাম আমি। হায় আফসোস, আমার মরণ কেন হয় না? মা প্লিজ শান্ত হও, ছেলে নেই তো কি হয়েছে, আমরা তো আছি। তুমি কেন ভেঙে পড়ছো বলো তো? ঘরে চলো মা, মামি অপেক্ষা করছেন। আর কতটা বাইরে থাকবে? আতিকা জাহান উঠতে চাইলেন না, মাটিতেই বসে থাকলেন। রুহামা ধরে বেঁধেও মাকে নিয়ে যেতে পারল না। তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে মনের ভিতরের সব যন্ত্রণাকে ঠেলে বাহিরে করতে চাইলেন, যেন এখানেই কেঁদে কেটে সকল দুঃখ কষ্টের অবসান ঘটাবেন। রুহামা হাল ছেড়ে দিয়ে বলল, ওঠো না মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে চলো। তুই যা তো, বকবক করে মাথা খাস না, আমাকে থাকতে দে এখানে। আমি আমার বাবা মায়ের কাছে থাকি, এখানেই আমার শান্তি, এখানেই সুখ। অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। তুই যা, ঘরে যা। এই অসময়ে তোমাকে এখানে রেখে যাব আমি? পাগল পেয়েছো আমায়? ওঠো তো। ঘরে এনে মাকে বিছানায় বসিয়ে নিজের মতো করে বুঝাতে লাগলো রুহামা। বলল, আর কান্নাকাটি করবে না বলে দিচ্ছি, এসব ভালো লাগে না আমার। যার জন্য কাঁদো সে কি বোঝে? কেন কাঁদবে তুমি? কি হারিয়েছে তোমার? কিচ্ছু হারায়নি, আমরা তো আছি নাকি? কেন একটা অমানুষের জন্য চোখের পানি ফেলবে? আর কেঁদো না মা, অসুস্থ হয়ে যাবে। মেয়ের কোনো কথাকে ঠিকমতো কানে জায়গা দিল না আতিকা জাহান। সব কথা হজম করে বললেন, এক গ্লাস পানি নিয়ে আয়। রুহামা পানি আনতে রান্নাঘরে গেল। সেখানে শামীমের বউ মাহেরা ও তার মামি বসেছিলেন। রুহামাকে দেখে ভদ্রমহিলা বললেন, আপাকে নিয়ে এসেছিস? জি মামি, কান্না থামাতে পারছি না, একটু দেখো না তুমি। আচ্ছা যাচ্ছি। ভদ্রমহিলা চলে যাওয়ার পর রুহামা মায়ের জন্য পানি নিল। মাহেরা তখনও রান্নাবান্নার কাজে ব্যস্ত।
আহাদুজ্জামানের স্ত্রী গুটি কয়েক পা ফেলে ননদিনীর রুমে প্রবেশ করলেন। তাকে এক পাশ ফিরে শুয়ে থাকতে দেখে বললেন, আপা, আপনাকে আমি কতবার বুঝিয়েছি কেঁদে কেটে নিজেকে অসুস্থ করো না। তকদিরে যা ছিল তা হয়ে গেছে, এখন এত কেঁদে লাভ আছে? আমরা তো আছি, আমরা তোমাকে দেখবো। তোমার কেউ নেই এই চিন্তা ভাবনা মাথা থেকে সরাও। আতিকা জাহান সাড়া দিলেন না। তিনি পাশে গিয়ে বসে গায়ে হাত দিয়ে ডাক দিলেন, আপা ওঠো, চা খাও। শামীমের বউ খুব ভালো চা বানায়, তুমি না ওর হাতের চা পছন্দ করো? ওঠো, একসাথে চা খাই। এবারও সাড়া না পেয়ে রীতিমতো ঘাবড়ে গেলেন তিনি। রুহামা পানি নিয়ে এসে দেখলো তার মামি তখনও ডেকে যাচ্ছেন, অথচ আতিকা জাহান সাড়া দিচ্ছেন না। সে পানি রেখে মায়ের কাছে বসলো, দুহাতে মাকে ধরে ডাক দিল, মা পানি খেয়ে নাও, একটু আগেই তো জেগেছিলে, এর মধ্যে ঘুমিয়ে পড়লে। দুহাতে ধরে বসাতে গিয়ে দেখলো নিস্তেজ শরীর। ধক করে বুক কেঁপে উঠল রুহামার। হাত দিয়ে মায়ের শরীর চেক করে হতবাক চোখে মামির দিকে তাকিয়ে বলল, মামি, মায়ের পালস তো নড়ছে না, ডক্টর ডাকতে হবে। পুরো ব্যাপারটা তখনও আন্দাজ করতে পারল না রুহামা। পুরুষ মানুষ কেউ বাসায় নেই। সে তড়িঘড়ি শামীমকে ফোন করে ডাক্তার আনতে বলল। এদিকে রুহামার মামি ননদিনীর গরম শরীর ও নিঃশ্বাস থেমে যাওয়া দেখে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুহামা তখনও বারান্দায়। সে মামির বিড়বিড় শুনে সামনে এসে বলল, ভাইয়া ডক্টর নিয়ে আসছে। ডাক্তার আনতে হবে না, আর তোর মা আর নেই। কানে ভুল শোনার ন্যায় মামির কথাকে অবিশ্বাস্য মনে হলো রুহামার। পাত্তা দিল না। কাছে এসে অনবরত মাকে ডাকতে শুরু করলো। এত ডাক, এত কাকুতি মিনতির পরও তার মায়ের নড়চড় পেল না। তখনই তার অবচেতন মন তাকে নিশ্চিত করালো মা নেই। চিৎকার দিয়ে কেঁদে উঠল রুহামা। মাহিরা ছুটে এলো, বাচ্চারাও এলো। মাকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করছে রুহামা। তার এই আর্তনাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাড়িতে আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই ছুটে আসলেন। মাহিরা মুহূর্তেই সবাইকে মৃত্যু সংবাদ জানিয়ে দিল। কাজ ফেলে শামীম ছুটে আসলেন আহাদুজ্জামান নিজেও। বোনের প্রাণপ্রিয় দেহ দেখে বুকটা কেমন ব্যথা করে উঠল তার। মৃতদেহের মুখ একটা পরিচ্ছন্ন চাদর দিয়ে ঢেকে রেখে শামীমকে বলল, রাহাকে আসতে বল শামীম, রনককেও জানিয়ে দে ওর ঘাড়ের বোঝা একেবারে খালি হয়ে গেছে, আর কোনো টেনশন নেই ওর, আর কোনো বাড়তি খরচও নেই। দিন গড়ানোর আগেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গেল রুদিতা। বাচ্চাদের রেখে যাবে নাকি সঙ্গে নিয়ে যাবে, এই নিয়ে খানিকক্ষণ মনের সাথে যুদ্ধ করলেও দুজনকে হোসনা বেগমের কাছে রেখে উষাদকে সাথে নিয়ে মামা বাড়িতে এসে উপস্থিত হলো। ততক্ষণে মৃতদেহের গোসল ও কাফন পরানোর কাজ কমপ্লিট। বাড়ির ড্রয়িং রুমে একটা খাটিয়ে সাজানো, তাতে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আতিকা জাহান। বাড়তি কোনো পুরুষ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না, এমনকি রৌনকও পারল না। শুধু একাই ঘুমন্ত মায়ের শিওরের সামনে গিয়ে ফ্লোরে পা গুটিয়ে বসে পড়ল রুদিতা। আলগোছে কাফনটা সরিয়ে কম্পনরত হাতে মায়ের মুখখানি ছুঁয়ে দিল। চিৎকার দিল, কাঁদতে গিয়েও থেমে গেল। গলা দিয়ে আওয়াজ আসছে না তার, ভেতরটা জ্বলছে। সকালেও মা সুস্থ ছিল, সন্ধ্যার মধ্যে মৃত হয়ে গেলেন। মনকে বুঝাতে পারল না। অবিশ্বাস্য কণ্ঠে মাকে ডাকলো রুদিতা, তুমি না বলেছিলে আমাকে দেখতে যাবে, কই ছাউনি যে? আমি সারাদিন তোমার পথ চেয়ে থেকেছি মা, তুমি এইভাবে আমাকে ফাঁকি দিলে কেন মা? কেন এত অভিমান নিয়ে চলে গেলে তুমি? মাকে ডাকতে ডাকতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল রুদিতা। মায়েরা এসে পাশে বসে বলল, কান্না থামাও রাহা, আর কেঁদে লাভ নেই। মাহিরাকে জাপটে ধরলো রুদিতা, ভাঙা গলায় বলল, ভাবি, মামা তো বলেছিলেন আমায় মাকে দেখে রাখবেন, কি হয়ে গেল ভাবি? আমার মা কেন এইভাবে আমাদেরকে কিছু না বলে চলে গেলেন? আমরা কাকে মা বলে ডাকবো ভাবি? কার কাছে দুঃখের কথা শেয়ার করব? কার কোলে মাথা রেখে একটু শান্তি খুঁজবো বলো? আমি গতকাল রাতেও মায়ের সাথে ঘুমিয়েছি জানো, মা তখন আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি। আমি যদি জানতাম মা এইভাবে চলে যাবেন, ভুল করেও না মাকে কাছছাড়া করতাম না ভাবি, ভুল করেও করতাম না। সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই মাহেরার। সে শুধু রুদিতাকে আগলে নিয়ে রুম ছেড়ে অন্য রুমে গিয়ে বসলো। সিলিং ফ্যান ছেড়ে তাকে কতক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিল।
বাইরে থেকে রৌনকে চিৎকার ভেসে আসছে। মাকে দেখতে না পারা, ছুতে না পারা, কাছে আসতে না পারা, এসব এত সহজে মেনে নিতে পারছে না রৌনক। শামীম যথাসম্ভব তাকে আটকে রাখছে, কারণ একটাই, যে মায়ের সাথে সে অন্যায় করেছে সেই মাকে দেখা অনুচিত তার। এই ভেবে রৌনকের চিৎকার চেঁচামেচিকে কানে জায়গা দিলেন না আহাদুজ্জামান। জানাজার সময় হয়ে যাওয়াতেই খাটিয়া তুলে নেওয়ার আদেশ দিলেন তিনি। তখন বাঁধল আরেক গণ্ডগোল। রৌনক চেঁচিয়ে উঠে বলল, আমি মাকে নিয়ে যাব, সরো সবাই, কারো কোনো কথাই শুনবো না। এই মৃত নারী আমার মা, তাকে কাঁধে তুলে নেওয়ার অধিকার আছে আমার। শামীম সমান তালে বলল, কিসের অধিকার? বাড়ি থেকে বের করে দেওয়ার আগে মনে ছিল না এই নারী তোর মা? এখন এত মামা করছিস কেন হারামি? শর্মী নিজেও এসেছিল ফুপিকে শেষবারের মতো দেখতে, কিন্তু দেখতে পারল না, সুযোগই পেল না সে। দুজনের দ্বন্দ্ব দেখে ভাইকে বলল, এসব ভুলে যাও না ভাইয়া, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। অসম্ভব, ফুপি নিজেই চায়নি রৌনক তার মুখ দেখুক। আর ওসব তো অভিমানে বলছে, মন থেকে তো বলনি। বোনের অনুরোধ শুনে বাধা দিল না শামীম। এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই, জানাজার সময় পেরিয়ে যাচ্ছে, মানুষজন গিজগিজ করছে বাড়িতে। সে যখন উষাদ ও আরও একজনকে নিয়ে খাটিয়া তুলতে যাবে, তখনই দুই বোন এলো সামনে। রেগে মেগে ধাক্কা মারল রৌনককে। খাটিয়া আগলে দাঁড়িয়ে রুদিতা বলল, খবরদার, তুমি আমার মাকে ধরবে না। তোমার মতো পাপী সন্তানের কোনো অধিকার নেই মাকে কাঁধে তোলার। কবরস্থানে নেওয়ার জন্য আরো অনেক মানুষ আছে, তারা নেবে। ভুল করেও এই খাটিয়ায় হাত দিবে না তুমি। বোনের এই পাগলামি সহ্য করতে পারল না রৌনক, বলল, সরে দাঁড়াও রাহা, আমাকে আমার কাজ করতে দাও। রুহামা আবারও ধাক্কা মারল ভাইকে, ঠেলতে ঠেলতে দূরে নিয়ে গেল, বলল, দূরে থাকো তুমি, কাছে গেছলে মাথা ফাটিয়ে দিব। দুই বোনের এই আচরণে হতবম্ব মুরব্বী মানুষেরা। কানাকানি শুরু হওয়াতে আহাদুজ্জামান এই সমস্যার সমাধান নিজেই দিলেন। রৌনককে দূরে রেখে তিনি নিজেই এসে খাটিয়া কাঁধে তুলে নিলেন। হাঁটতে হাঁটতে বাড়ির সীমানা যখন ত্যাগ করছিলেন, দূর থেকে ছটপট করছিল রৌনক। মায়ের কাছে যেতে তার এত বাধা আসবে টের পায়নি আগে। এখন বুঝতে পেরে নিজেকে তার চরম অসহায় ও একা মনে হচ্ছে। উঠানের একপাশে হাঁটু ভেঙে বসে পড়ল সে। সবগুলো ভুল আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ভুল শোধরানোর সব পথ বন্ধ হয়ে গেছে। সে ওখানে দাঁড়িয়ে থেকেই বিলাপ করতে লাগলো। দুই বোন ভাইয়ের কাছে ভিড়ল না, শর্মেকেও কেউ পাত্তা দিল না। নিজেদের মতো করে মায়ের জন্য দোয়া চাইতে বসে গেল রুদিতা ও রুহামা। রাত 10টায় জানাজার নামাজ শুরু হলো। দূরে থেকে নামাজে শরিক হলো রৌনক। নামাজ শেষে সবাই যখন চলে গেলেন, সেই ফাঁকে মায়ের কবরের পাশে গিয়ে বসলো সে। অতক্ষণ ভেজা মাটিতে হাত বুলিয়ে দুহাতে কবরটাকে আগলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমার পাপী সন্তান। সময় থেকে তোমার মূল্য বুঝতে পারিনি। তোমার চলে যাওয়ার পরই আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে মা। ও মা, ফিরে এসো না, একবার ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো মা, তবুও তুমি ফিরে আসো। থাকতে মানুষের কদর করতে হয়, এইটুকু কেন আগে বুঝলো না রৌনক? নিজের এই ভুল, এই পাপ, এই অন্যায় অবিচার তাকে শেষবারের মতো মাকে ছুতেও দিল না। মায়ের মুখও দর্শন করা হলো না। সব ভুল ও অপরাধকে একেবারে মুক্তি দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছেন মা। আর তাকে দিয়ে গেছেন অভিশাপ। শেষবেলা মায়ের কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ পেল না সে। কত আহাজারি, কত অনুরোধ, কত অনুশোচনা তার কণ্ঠে, তবুও জগদ্ধাত্রী মা আর সাড়া দিচ্ছেন না। অভিমানে মুখ লুকিয়েছেন মাটির আড়ালে। এই অভিমান কিভাবে ভাঙাবে রৌনক? সব পথ যে বন্ধ করে দিয়ে গেলেন মা। রৌনক ওখানেই পড়ে রইল, ঘরে এলো না। বাইরে দাঁড়িয়ে রইল শর্মী নিজেও। ভেতরে যাওয়ার সাহস হলো না তার। বোনকে মামা মামির কাছে রেখে বিদায় নিল রুদিতা। রুহামা পুনরায় হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদল রুদিতাও। শেষবেলা সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না আর, কাঁদলে মায়ের কষ্ট হবে। এত অপমান, এত কষ্ট সহ্য করা কঠিন হয়ে পড়েছিল, তাই তো খুব অভিমানে ও কিছু না বলেই চলে গেলেন। মায়েরা ব্যস্ত হয়ে পড়ল রুহামাকে সামলাতে। রুদিতা আর দেরি করলো না, বিদায় নিয়ে বাড়ির বাইরে এলো। দূর থেকে এক নজরে কবরস্থানের দিকে তাকালো। না ফিরলেও হতো আজ, কিন্তু আগামীকাল বাচ্চাদের পরীক্ষা।
হয়তো বাবা মাকে খুঁজছে দুজনে। এই ঘটনা বাচ্চাদের মনে প্রভাব ফেলবে দেখেই কাউকে সাথে আনেনি। কান্নারত মলিন মুখ নিয়ে উবারে উঠতে গেলে রৌনক ডাক দিল রাহাকে, বলল, একটু দাঁড়াও রাহা। গম্ভীর করে শ্বাস টেনে রুদিতা বলল, তোমার সাথে আর কোনো কথা নেই। আমাদের সম্পর্ক শেষ হবার সাথে সাথে সব দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেছে। এবার থেকে শান্তি, তোমার সব খরচ একেবারেই কমে গেল। যাও, বউয়ের কাছে যাও, 5 স্টার রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাও। দেখার মতো কেউ নেই, আর অভিযোগ করার জন্য কেউ নেই। মায়ের মৃত্যুর সাথে সাথে সব সম্পর্কর প্রয়োজন সমাপ্তি ঘটিয়ে গেছেন তিনি। সুখী থেকো, আমাদের খোঁজ নিতে হবে না তোমাকে। আমাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না। যার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে তার সাহায্যে কিংবা স্নেহ মায়া মমতা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আর আমাদের ছাড়া যখন তুমি ভালো থাকতে শিখেই গেছো, তখন তুমি ছাড়াও আমরা ভালো থাকতে শিখে যাব। সময় সব কিছু সহজ করে দিবে। আর দাঁড়ালো না রুদিতা, গাড়িতে গিয়ে বসলো। উষাদ উঠতে গেলে তার হাত ধরে আটকে ফেললো রৌনক, বলল, ও ছোট মানুষ, বয়স কম, অভিজ্ঞতাও কম, আমার অবস্থা কিছুতেই বুঝবে না। তুমি তো বুঝবে ভাই, পারলে ওকে একটু বুঝিয়ে বলো যে আমাকে যেন ক্ষমা করে দেয়। মায়ের কাছে তো ক্ষমা চাওয়ার সুযোগটা পেলাম না। কোনোদিন যদি ওদের কাছে ক্ষমা চাইবার সুযোগ না পাই, পাপের বোঝা থেকে কীভাবে মুক্তি নিব বলো? আমার তো মুক্তি নেওয়ার সুযোগটা রইল না। আর চেষ্টা করব। শুধু এইটুকু বলে বিদায় নিল উষাদ। গাড়িতে উঠে রুদিতাকে আগলে নিয়ে বসলো। অনেকক্ষণ ধরে আটকে রাখা কষ্টকে এবার মুক্তি দিল রুদিতা। নিঃশব্দে কাঁদলো। দম বন্ধ করা যন্ত্রণাদের আগলে নিয়ে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না মা আর নেই। একে ছাড়া কিভাবে থাকবো আমরা? ও আল্লাহ, কি করলে এটা? কেন করলে? কেন আমাদের এতিম করে দিলে মাবুদ? দিন পেরিয়েছে, সপ্তাহ পেরিয়েছে কয়েক মাস। সময়ের সাথে সাথে পাল্টেছে অনেক কিছু। বাচ্চাদের নিয়ে মায়ের কবর দেখতে নানু বাড়িতে এসেছে রুদিতা। মূলত রুহামার বিয়ের আনুষ্ঠানিকতার জন্যই এখানে আসা। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে রৌনক ও শর্মির জীবন। পাপ ও পুণ্যের হিসেবে কে হারলো, কে জিতলো, এসব দ্বন্দ্বে কেউই জড়ায়নি। আর শুধু মাঝখান থেকে পাপের বোঝাটাকে হালকা করতে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে রৌনককে। আজ বোনের বিয়েতে মামার আদেশ রক্ষা করতে এখানে এসেছে রৌনক নিজেও। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে চোখ গেল রুদিতার। দেখলো হুইল চেয়ারে বসা রৌনক ডুকরে কাঁদছে মায়ের কবরের দিকে তাকিয়ে। রুদিতা ভাইয়ের পাশে এসে জানতে চাইল, কেমন আছো ভাইয়া? রৌনক চোখ মুছে বোনের দিকে তাকিয়ে ম্লান মুখে বলল, ভালো না। তুই ভালো আছিস? আছি। ঘরে এত মেহমান রেখে তুমি এখানে বসে আছো কেন? কি করবো বলো, সব শান্তি হারিয়ে আজ যখন আমি নিঃস্ব হলাম, তখন অনুভব করলাম আমার মায়ের দোয়া এবং ভালোবাসার সন্তানের জীবনে কতখানি প্রয়োজন। এইসব ভেবে আর কি লাভ বলো? ফেলে আসার দিন কি আর ফিরে আসবে? আমরা তো চাইলেও মাকে ফিরে পাবো না। রৌনক বোনের হাত ধরে বলল, তোর আমাকে ক্ষমা করছিস তো বোন? নির্দিষ্ট কোনো জবাব খুঁজে পেল না রুদিতা। কি বলবে? ক্ষমা করেনি নাকি করে দিয়েছে? রাগ, ক্ষোভ, ঘৃণা সবই তো পালিয়ে গিয়েছে বহুদিন আগে। অল্প স্বল্প যা অভিমান আছে সেটুকু হয়তো মুছে যাবে একদিন। যেদিন হসপিটালের বেডে ভাইকে জীবন মৃত্যুর সাথে লড়তে দেখেছে, সেদিনই একটু একটু করে ভাইয়ের কান্না ও অসহায় স্বর দুই বোনকে তাদের কঠিন সিদ্ধান্ত থেকে টেনে বাহির করেছিল। যখন মায়ের জানাজা শেষ করে রাতের শেষ ভাগে একাকে গন্তব্যের দিকে দিশাহারা হয়ে ছুটছিল রৌনক, বেহুশের মতো হাত পা ছুটছিল আর কাঁদছিল। অনাকাঙ্ক্ষিত ওই রোড অ্যাক্সিডেন্ট তাকে বুঝিয়েছে গায়ের জোর ও গলাবাজি বেশি দিন থাকে না। অর্থ, সম্পদ, প্রাচুর্য ও অহংকার এসবও বড্ড ঠুনকো। দুর্ঘটনা পরবর্তী সময়টায় আর ভাইয়ের উপর কোনো প্রকার রাগ, অভিমান, ঘৃণা জমিয়ে রাখতে পারেনি রুদিতা। ছুটে গিয়েছিল হসপিটালে। চিকিৎসার পর থেকে রৌনক সুস্থ হলেও পায়ে জোর ফিরে পায়নি। আর পিছনের অধ্যায়টা মনে করে দীর্ঘশ্বাস ফেলল রুদিতা। পরপর দুটো দুর্ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। শর্মিরও হুঁশ ফিরিয়েছে। ভাইয়ের নীরব আর্তনাদ বুঝতে পেরে বলল, যদি ক্ষমা না করতাম তবে সম্পর্ক ঠিক থাকতো না ভাইয়া। এতদিনে যোগাযোগ বন্ধ হয়ে যেত। দূর থেকে ফুপিকে দেখে ছুটে এলো পিকলু ও মৌমি। বাচ্চা দুটোকে আগলে নিয়ে আদর করলো রুদিতা। মৌমি আদুরে গলায় বলল, তোমার জন্য সবাই অপেক্ষা করছে ফুপি, তাড়াতাড়ি এসো। এই তো আসছে, তোমরা এগো। বাচ্চারা সবাই একসাথে বাড়ির দিকে এগিয়ে গেল। রুদিতা চেয়ারের পিছন দিক দিয়ে সামান্য ধাক্কা দিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে এসে দাঁড়ালো।
শর্মি বেরিয়েছিল স্বামীকে ঘরে আনার জন্য। ভাই বোনকে একসাথে আসতে দেখে এগোলো না, দূরেই দাঁড়িয়ে রইল। যে রুদিতার সাথে দিন দিন সে খারাপ ব্যবহার করত, সেই রুদিতা দিনের পর দিন হসপিটালে কাটিয়েছে শুধু ভাইকে সুস্থ করার জন্য। নানান জায়গায় ছোটাছুটি করেছে, রাত জেগে ভাইয়ের পাশে বসে থেকেছে। সে যখন পুরোটা ভেঙে পড়েছিল তখন ভরসার ন্যায় পাশে দাঁড়িয়েছিল এই মেয়েটাই, সাহস জুগিয়েছিল, সাপোর্ট দিয়েছিল। সব কিছু দেখে বুঝে নিজের ভিতরে থাকা পুরনো সেই অহংকারে অমানুষ সত্তাকে গলা টিপে মেরে ফেলতে সক্ষম হয়েছিল শর্মি। ওদের এগিয়ে আসাটা দূর থেকে দেখলো শর্মি, লজ্জা ও অপরাধ বোধ থেকে কাছে ভিড়ল না। রুদিতা তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলল, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে কত মেহমান, বিয়ের কাজ কি শুরু হয়নি এখনো? তোর অপেক্ষাতেই আছে সবাই, এত দেরি হলো কেন? বাচ্চারা স্কুলে ছিল এই জন্য। সিঁড়ির ঢালু অংশ দিয়ে আলগোছে হুইল চেয়ারটাকে ঘরের ভেতরে নিয়ে আসলো রুদিতা। উষাদ ও রৌনক মেহমানদের সাথে যোগ দিল। ফাহাদ ও তার বাড়ির সবার সাথে প্রাথমিক আলাপ সেরে বোনের কাছে চলে গেল রুদিতা। সেই ফাঁকে বিয়ের কাজ এগোনোর অনুমতি দিল শামীম। রুহামার ভেতরটায় অস্থির অস্থির লাগছে, সমস্ত অনুভূতি মিলেমিশে এক হয়ে যেতে চাইছে। কবুল বলতে গিয়ে টের পেল হাত পা সহ সারা শরীর কাঁপছে। মায়ের জন্য একদলা কষ্ট কণ্ঠনালীর কাছে এসে আটকে যাচ্ছে। কান্নাকাটি করা একদম নিষেধ, এই ব্যাপারে কড়া আদেশ শামীম ও মাহেরার। আর কত কাঁদবে? কাঁদতে কাঁদতে তো এতদিন গেল, আর কেঁদে কি লাভ? যার সময় ফুরাবে সে তো চলে যাবেই, তার জন্য কি বাকিদের জীবন থেমে থাকবে? রুদিতা বোনের ভেতরের যন্ত্রণা বুঝতে পেরে পাশে বসলো, ভরসা দিয়ে বলল, মন খারাপ করিস না, মায়ের দোয়া সবসময় আমাদের সাথে আছে। রুহামার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তৎক্ষণাৎ। নীরব কান্নায় চিবুক ভাসালো, ভেতর থেকে শব্দের আজ ছুটে আসতে চাইলো। কেন এমন হলো? মা কাছে থাকলেই তো সব কিছুকে সহজে গ্রহণ করে নেওয়া যেত, সব কথাকে গিলে নিয়ে বিয়ের সমস্ত নিয়ম কানুন পরিপূর্ণ করে দিল। একটা সিগনেচার ও কবুলের জোরে তার জীবনের সমস্ত দায় দায়িত্ব চলে গেল ফাহাদের হাতে। দুজনা নতুন জীবনের জন্য দোয়া চেয়ে হাত উঠালেন সবাই। ফাহাদ পাশে থাকতে চেয়েছিল, রুহামা প্রথমে পাত্তা না দিলেও সে থেমে থাকেনি। বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। মায়ের মৃত্যু, ভাইয়ের জীবনে দুর্ঘটনার কারণে ফাহাদকে অপেক্ষায় থাকতে হয়েছিল দীর্ঘদিন। সব অপেক্ষার অবসান ঘটল আজ। ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি, আর চোখে রুহামার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে ফিসফিস করে জানিয়ে দিল মনের অভিব্যক্তি। বলল, বলেছিলাম না পাশে থাকবো। দূরে সরাতে পেরেছেন মিসেস? মুরব্বীদের সামনে রুহামা কথা বলার আগ্রহ দেখালো না খুব একটা, মুখ নামিয়ে মুচকি হাসলো শুধু। জীবনের নতুন এই অধ্যায়কে খুব করে আগলে নিল মনে। উমামা ও রুহান বাড়ির সামনের উঠানে ছোটাছুটি করছে, সঙ্গী হয়েছে উষাদ নিজেও। বিকালের এই সময়টা প্রতিদিন বাচ্চাদের জন্য তুলে রাখার চেষ্টা করে সে। রুদিতাও ফাঁক পেলে বাচ্চাদের সাথে সময় কাটায়। চাকরি ছেড়ে এখন সে একদম ফ্রি, সকাল বিকাল বাচ্চাদের সময় দেওয়া, ঘরের কাজকর্ম করা, শাশুড়ির সেবা যত্ন করা, তার সাথে গল্প করা, এসব করেই দিন কেটে যাচ্ছে রুদিতার। একটা সময় এই ঘর সংসারের চিরচেনা অধ্যায়কে ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা ছিল তার, কিন্তু ভাগ্য তার সাথে নিষ্ঠুর খেলা খেলেছে। একটা অমানুষের সাথে বিয়ে হওয়ার পর যখন ঘর সংসার বিমুখী হয়ে পড়ল সে, তখন থেকে ঘর আঁকড়ে থাকার ইচ্ছাটাকেও কুরবানি দিতে হয়েছিল। মন বলছিল এভাবেই জীবন কেটে যাবে। বেঁচে থাকাটা তার কাছে তখন একটা ফাঁসের মতো ছিল, বাঁচাও কঠিন, মরাও কঠিন। এমন দোটানা পরিস্থিতি ছিল তার সব দিকে। আজও ইফতির মৃত্যুর বিষয়টা উষাদের সাথে শেয়ার করতে পারেনি রুদিতা। উষাদও জানতে চায়নি, তার বলতে ইচ্ছে হয় না। এমন নয় ব্যাপারটা, মৃত মানুষটার অসম্মানের কথা ভেবেই বলে না। হাজার হলো একটা সময় ওই মানুষটাকেই আঁকড়েই বেঁচে থাকা ছিল তার উদ্দেশ্য। বারবার বলতে চেয়েও সংকোচ ও লজ্জার কারণে থেমে যায় সে। ইফতির এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, অন্যের বাড়িতে চুরি করতে গিয়েই ধরা পড়ে গিয়েছিল। সাঙ্গপাঙ্গরা পালিয়ে যেতে পারলেও ইফতি ফেসে গিয়েছিল পুরোটাই। গ্রামের লোকজন ইচ্ছা মতো পিটিয়েছে, সেই পিটুনিতেই মৃত্যু হয়েছে ইফতির। অনেকক্ষণ ধরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খেলা দেখছিল রুদিতা। উষাদও তাকে খেয়াল করলো এবার। বাচ্চাদের হাতে ব্যাট ও বল দিয়ে রুদিতাকে অন্যমনস্ক দেখে কাছে এসে জানতে চাইল, কি ভাবছো? কিছু না। বাচ্চাদের দিকে তাকিয়ে জবাব দিল রুদিতা।
উষাদ ভ্রু কুঁচকালো, বলল, কিছু তো একটা ভাবছো। দেখছি। কি দেখছো? বাচ্চাদের দেখছি। খেলা রেখে ছুটে এলো উমামা। রুদিতার হাত ধরে টেনে টুনে তাকে উঠানে নিয়ে আসলো, বলল, তোমরা খেলো শোনা, মাম্মামের কত কাজ আছে। রুহান নিজেও ছুটে এসে রুদিতাকে জড়ি ধরে বায়নার স্বরে বলল, খেলো না মাম্মাম, দারুণ মজা হবে। ছেলের কপালে চুমু খেলো রুদিতা, বলল, আমি হচ্ছি দর্শক, শুধু দেখবো আর হাততালি দিব। তোমরা খেলো, দেখি কে জেতে। আমি জিতবো। তাই? রুহান জিতে যাবে আর উমামা জিতবে না, তাও হয়? রুহানের কথা মেনে নিতে পারলো না উমামা, বলল, তুমি না, আমি তুমি পারবে না আমার সাথে? 100 বার পারবো। ব্যাট বল নিয়ে দুজনের যুদ্ধ শুরু হলো। এবার কে বোলিং করবে, কে ব্যাটিং করবে, এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দুজনের দ্বন্দ্ব থামাতে ছুটে এলেন হোসনা বেগম, বললেন, ঝগড়া থামাও, আমি তোমাদের সাথে খেলবো। সত্যি দাদি, তুমিও খেলবে? হ্যাঁ খেলবো, বসে থেকে অলস হয়ে যাচ্ছি দিন দিন। নাতি নাতনিদের সাথে খেলবো না তো কি করবো? হ্যাঁ তাড়াতাড়ি এসো, খেলা শুরু করি। দাদিকে পেয়ে ঝগড়া থামিয়ে দিল দুই ভাই বোন। খেলা শুরু হলো। রুহান ব্যাট ধরেছে, উমামা বল ছুঁড়ে মারছে, হোসনা বেগম ফিল্ডিং দিচ্ছেন। ছোট হলেও ব্যাট দিয়ে বলে খুব সুন্দর আঘাত করছে রুহান। বল ছুটে যাচ্ছে দূরে, বল ধরতে দৌড়াচ্ছেন হোসনা বেগম। এই বয়সে এসেও শাশুড়িকে এত আমোদ ফুর্তি ও হাসি খুশি মেজাজে থাকতে দেখে রুদিতা বলল, মা, ওরা আপনাকে দৌড়িয়ে মারবে, বাদ দিন, ঘরে আসুন। হোসনা বেগম অসম্মতি জানিয়ে বললেন, না বৌমা, জীবন উপভোগের সময় এটাই। আফসোস নিয়ে চোখ বন্ধ করার আগে কিছু সুখে আঁকলে নিয়ে মরি, মানুষের শান্তি পাবো। মায়ের কথা শুনে উষাদ বলল, বৃদ্ধ বয়সে বাবা মারা বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তখন তাদের সন্তানদের সাপোর্টের ভীষণ প্রয়োজন হয়। আমাদের উচিত এই সম্পর্কটাকে বিশ্বাসের সাথে বাঁচিয়ে রাখা, তাদের প্রতি উদার হওয়া, যত্নশীল হওয়া। শুধু বাবা মায়ের ক্ষেত্রে নয়, সব সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকের যত্নশীল হওয়া উচিত। সম্পর্ক বাঁচিয়ে রাখতে বেশি কিছু প্রয়োজন পড়ে না, একটু শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সক্ষম, হোক সেটা যে কোনো সম্পর্ক, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী অথবা বন্ধু বান্ধব। প্রত্যেকটা সম্পর্কেই এসবের উপর বেঁচে থাকে দীর্ঘদিন, দীর্ঘ বছর। শুধু শক্ত হাতে এইসব সম্পর্কের যত্ন নিতে শিখতে হয়। আমরা পারবো তো রাহা সব সম্পর্কের আমৃত্যু বাঁচিয়ে রাখতে? চেষ্টা করব, আমাদের দিক থেকে কোনো ত্রুটি আমরা রাখবো না। তৃপ্তি পেলে শাস্তি অনিবার্য, মনে রেখো। উষাদের কথা শুনে নিঃশব্দে হাসল রুদিতা, মনে মনে ভাবল, সবাই যদি এইভাবেই ভাবতে পারতো তাহলে কেউই পরিবারের সুখ থেকে বিচ্ছিন্ন হতো না। সুখ তো সম্পর্ককে বাঁচিয়ে রাখার মাঝে। যে কোনো সম্পর্কে বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখলে সেই সম্পর্কটা হয় দীর্ঘস্থায়ী বন্ধনের একটা। মৃত্যুর পরও সেই সব সম্পর্ক বেঁচে থাকে স্মৃতির মাধ্যমে। দৌড়াতে দৌড়াতে ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন হোসনা বেগম, হাঁপিয়ে উঠলেন প্রায়। কয়েক মিনিটেই ঘাম ছুটল শরীর বেয়ে। হাসতে হাসতে বারান্দায় লাগোয়া সিঁড়িতে এসে বসলেন। উমামা ও রুহানও সারা গায়ে ধুলোমাটি মাখিয়ে তখনই খেলছে। সন্ধে হয়ে আসছে প্রায়। রুদিতা এবার বাচ্চাদের থামাতে ছুটে গেল কাছে। দুজনকে দুহাতে ধরে ওড়নার প্রান্ত দিয়ে মুখ মুছে দিয়ে বলল, এই হচ্ছে খেলার নমুনা। দুটোর গায়ে মাটি লেপটে আছে, গায়ের কাপড় ঝাড়তে হবে। এসো ঘরে। উমামা গায়ে গুই শুরু করলো, আবদারের স্বরে বলল, আর একটু খেলোই না মাম্মা। আর 1 মিনিটও না, কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে, পড়তে বসবে না? খালি সারাক্ষণ পড়া পড়া করো কেন? এত পড়ালেখা ভালোই লাগে না। উষাদ আর দাঁড়ালো না, দুজনকে শূন্যে তুলে নিল, বলল, পড়ালেখা ভালো লাগে না নাকি? হুট করে এইভাবে ধরাতে ভীষণ সুরসুরি শুরু হলো রুহানের। হাত পা এদিক ওদিক নাড়িয়ে ঝুনঝুন শব্দ তুলে হেসে কুটি কুটি হতে লাগলো। একসময় বলে উঠল, বাবাই থালো না, থুতথুলি লাগে তো। আহা, ঢঙ্গি বাচ্চার ঢং দেখে কোল থেকে নামিয়ে তাকে আরও সুরসুরি দিতে শুরু করলো উষাদ। রুহানের হাসি যেন থামছেই না। হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করেছে। দুজনকে পরিষ্কার করে পরনের পোশাক পাল্টে পড়তে বসালো রুদিতা। নিজে গেল রান্নাঘরে। পড়ার টেবিলে 2 বিচ্ছুর ঢং বেড়ে গেল। আঁকিবুকির ফাঁকে ফাঁকে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া খুনসুটি শুরু হলো। সব খাতা কলম গুছিয়ে দুহাতে গালে হাত চেপে ধরল উমামা। রান্নাঘর থেকে আওয়াজ শুনিয়ে রুদিতা বলল,
কি হলো, পড়া শেষ? সাউন্ড নেই কেন কারো? তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করো। উষাদ নিজেও ব্যাপারটা খেয়াল করলো। টেলিভিশন ছেড়ে বাচ্চাদের কাছে গিয়ে দেখলো দুজনে গাল মুখ ফুলিয়ে বসে আছে। দূর থেকেই বলল, এত তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রেখেছো কেন? লিখতে বসো। ক্লাসে কত হোমওয়ার্ক দিয়েছি আজ, সেসবকে ভুলে গেছো? দুজনের সমস্যাটা কি? পড়াশোনায় মনোযোগী নেই কেন একেবারে? উমামা জেদ আজ পড়বেই না। সে বাবাইয়ের কথা শুনেও পাত্তা দিল না। ঢঙ্গির চেহারা নিয়ে গানের স্বরে বলল, আম্মু একবার কই কেন পড়তে বসিস না, আব্বু একবার কই কেন লিখতে বসিস না। কি করে বলি, আমার পড়ালেখা ভালোই লাগে না, ভালোই লাগে না। উষাদ আহাম্মুখ বনে দাঁড়িয়ে রইল দরজায়। মেয়ের গুনগুন শুনে রান্নাঘর থেকে ছুটে এলো রুদিতাও। দরজায় দাঁড়িয়ে বলল, এই নিয়ে গানও মুখস্থ করা হয়ে গেছে। বকা খাওয়ার ভয়ে ঝটফট বই খাতা খুলে পড়তে বসলো রুহান। উমামা নিজের মতো মাথা নাড়িয়ে গান গাইছে তখনও। রুদিতা আবারও জানতে চাইল, গান শিখেছো কোথা থেকে? উমামা সাহসের সাথে বলল, বাবাই শিখিয়েছে। জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে রইল উষাদ। কোনো একদিন ইউটিউবে গান বাজিয়েছিল, সেটাই দুজনে গভীর মনোযোগ দিয়ে শোনে। মুখস্থ করে এবার তাদের উপরে বাঁশ নাচাচ্ছে। মেয়ের মুখ থেকে এই কথা শুনে বলল, গান শিখলে পড়ালেখা বন্ধ করে দিতে হবে, এই যুক্তি কোথায় পেলে? উমামা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি সত্যি বলছি, পড়ালেখা একদম ভালো লাগে না। ধীর পায়ে মেয়ের কাছে এগিয়ে গেল রুদিতা। মাথার পিছনে দাঁড়িয়ে চুলে হাত বুলিয়ে বলল, পড়াশোনা না করলে যে তোমারই ক্ষতি হবে মা, এটা তো বুঝতে হবে তোমাকে। মুখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো উমামা। হাত বাড়িয়ে কোলে ওঠার ইচ্ছে প্রকাশ করলো। রুদিতা মেয়েকে কোলে নিল। উমামা জানতে চাইল, কি ক্ষতি হবে মাম্মা? এই পৃথিবীটা কত বড় জানো? দুদিকে মাথা নাড়ালো উমামা। সে জানে না। রুদিতা বলল, বিশাল বড়, এত বড় যে এর সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হলে তোমাকে প্রচুর পড়তে হবে। পড়তে পড়তে একদিন তুমি পৃথিবী নয়, শুধু পৃথিবী নয়, পৃথিবীর আনাচে কানাচে যা কিছু আছে সব কিছু সম্পর্কে জানতে পারবে। এখন পড়ো, একদম দুষ্টুমি না, ঠিক আছে? সত্যি সত্যি পড়তে বসলো উমামা। রুদিতা রুহানের পাশে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে দেখছে ছেলে মুখ নামিয়ে আছে। কি আঁকিবুকি করছে কে জানে। সে নিচু করে যখন মনোযোগ দিল, দেখলো রং পেন্সিল দিয়ে সুন্দর একটা পারিবারিক ছবি এঁকেছে রুহান। রুদিতা নিচু স্বরে জিজ্ঞেস করলো, এটা কার ছবি রুহান? রুহান লজ্জামাখা এক হাসি দিয়ে আবারও মুখ নামিয়ে আঁকিবুকিতে ব্যস্ত হয়ে পড়ল। রুদিতা চোখের ইশারায় উষাদকে বুঝালো ছেলের পিছনে এসে দাঁড়াতে। উষাদ তাই করলো। পিছনে দাঁড়িয়ে ছবিতে মনোযোগ দিল। ততক্ষণে রুহানের ছবি আঁকার কাজ কমপ্লিট। সে নিচে নাম লিখছে। এক পাশে একটা পুরুষ, নিচে লেখা বাবাই। অন্য পাশে শাড়ি পরিহিত নারী, নিচে লেখা মাম্মাম। মাঝখানে দুটো বাচ্চা, একটা ছেলে ও একটা মেয়ে, হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। রুহান ছেলেটার জায়গায় নিজের নাম আর মেয়েটার জায়গায় উমামার নাম বসালো। তারপর মায়ের দিকে বাড়ি দিয়ে বলল, কেমন হয়েছে মাম্মাম আমাদের ছবি? রুদিতা দেখলো, গভীর মনোযোগ দিয়ে উপলব্ধি করলো একটা বাচ্চার পরিপূর্ণ সুখকে। আলগোছে বাচ্চাটাকে বুকের কাছে আগলে নিয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। রুহানের সব সমস্যা পুরোপুরি কাটেনি, তবে এখন সে আর রুদিতাকে ভয় পায় না, দূরেও থাকে না। মাঝখানে আরও দুবার ডাক্তার স্বর্ণালীর কাছে গিয়েছিল তারা। তিনি বেশ কিছু সাজেশন দিয়েছেন, নিয়ম মেনে চলতে বলেছেন। ওষুধপত্র ছাড়াও বাবা মায়ের সান্নিধ্য, আদর, ভালোবাসা সবটাই যখন হিসেবের বাইরে পাচ্ছে রুহান, অল্প স্বল্প যা ভয়ভীতি আছে তা সময়ের সাথে সাথে কেটে গেছে বলে জানিয়েছেন ডাক্তার। পড়াশোনা শেষে করে কার্টুন দেখছিল উমামা। রুহান এতক্ষণ জেগে থাকলেও কয়েক মিনিট আগে সে তার দাদির কোলে ঘুমিয়ে পড়েছে। ওষুধ শুরু করার পর থেকে বেশিক্ষণ রাত জাগতে পারে না, চোখ ঢুলুঢুলু হয়ে আসে। রুদিতা রান্নাঘর গোছাচ্ছিল, উষাদ রুমে। জরুরি ফোন আসায় সে রুমের ভিতরে থেকে কথা বলছে। হঠাৎই দরজায় নক হওয়ার সাথে সাথে একটা ডাক ভেসে এলো, এই যে বাচ্চা শোনো। বারান্দায় যে গ্রিল ছিল সেটাই তালা দেওয়া থাকলেও গ্রিলের ফাঁক দিয়ে বাসার সম্পূর্ণ ঘরটা দেখা যায়। চারিদিকে আলো থাকায় আওয়াজ শুনে বাইরের দিকে দৃষ্টি দিল উমামা। অচেনা একজন নারীকে দেখে জবাব দিল, আমাকে ডাকছেন? হ্যাঁ, তুমি কি একটু বাইরে আসবে? উমামা জানে গ্রিল ওই সময় তালা দেওয়া থাকে, আর অপরিচিত কারো কাছে যাওয়া, তার থেকে কিছু নেওয়া সবটা নিষেধ। এগুলো উষাদের শিখানো কথা।
সে দূর থেকে দেখে কি বুঝলো কে জানে, গলা তুলে রুদিতাকে ডাকলো। মাম্মা দেখে যাও, কেউ এসেছে। ততক্ষণে রান্নাঘরের সমস্ত কাজ ফেলে মেয়ের পাশে এসে দাঁড়ালো রুদিতা। বাইরের দিকে তাকালো, বিপাশাকে দেখে খানিকটা অবাক হলো, তৎক্ষণাৎ রাগও হলো। ইচ্ছে হলো এক গাদা কথা শুনিয়ে দিক, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ থেকে গেল, শুধু জানতে চাইল এখানে কি চাই। বিপাশা মলিন মুখে বলল, বাইরে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে আসতে বলবেন না? হঠাৎ কেন এসেছেন বলবেন? এই বাড়ির কারোর সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই, আপনি কারো আত্মীয় কিংবা কাছের কেউ নন। কি প্রয়োজন এখানে পা রাখলেন আজ? আমি আমার মেয়েকে দেখতে এসেছি। রুদিতা হাসলো, দুহাতে উম্মাকে আগলে নিয়ে বলল, দুঃখিত, এই বাড়িতে আপনার মেয়ে থাকে না, এটা আমার স্বামীর বাড়ি। এখানে আমি, আমার শাশুড়ি, স্বামী ও সন্তানদের নিয়ে থাকি। আপনার মেয়ে এখানে আসলো কি করে? আহ, অপমান! বিপাশার দাঁত কিরমির করে দাঁড়িয়ে রইল। উষাদের এই বউটা সুবিধার না, বড্ড কথা জানে। এসেছিল মেয়েকে এক নজর দেখে একটুখানি ছুঁয়ে দেওয়ার জন্য, আর কভু মা হতে পারবে না সে। এই সত্যি মেনে নিতে কষ্ট হচ্ছে, নিজের মেয়েটাকে হাতছাড়া করার জন্য আফসোস হচ্ছে। আজ একটু কাছে টানতে চেয়েছিল, অথচ সেটাও তার ভাগ্যে জুটছে না। সে দূর থেকেই বলল, আমি জানি এই বাড়ির সবাই আমার ব্যাপারে কষ্ট পেয়েছে, আমার তো কিছু করার ছিল না। তখন যা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। আমি কারো কোনো ক্ষতি করব না, শুধু একবার আমার মেয়েটাকে কোলে নিতে দিবে, একটু আদর করে চলে যাব। রুদিতা কিছু বলার আগে গিলের ফাঁক দিয়ে হাত বাড়ালো বিপাশা। উমাকে উদ্দেশ্য করে বলল, একটু আমার কাছে আসবে উমা? আমি তোমার মা, তোমাকে জন্ম দিয়েছি, অথচ ভাগ্যের দোষে তোমার কাছে আমার দূরত্ব তৈরি হয়েছে। শোনো না মা, একটু কাছে এসো। উমা হাঁ করে তাকিয়ে রইল। সে জানে তার মা আকাশে, কোনোদিন ছবিও দেখেনি। কেউ আকাশে তারা হয়ে গেলে আর ফিরে আসে না, অথচ তার মা এলো। আজ হঠাৎ মা কিভাবে এলো? তার ছোট্ট মাথায় কিছুই ঢুকলো না। সে এবার গলা ফাটিয়ে উষাদকে ডাকলো, বাবাই, ও বাবাই, দেখে যাও, মা আকাশ থেকে নেমে এসেছে। ও বাবাই, কোথায় গেলে তুমি? সংযোগ বিচ্ছিন্ন করে ছুটে এসে বারান্দায় পা ফেললো উষাদ। অমনি চমকে গেল, বিরক্ত হলো কিছুটা, বলল, আপনি এখানে কেন এসেছেন? কি চাই? আমার মেয়েটাকে দেখতে এসেছি উদাস, একটু ছুঁয়ে দেই না ওকে, দরজাটা খুলবে না? উষাদের পাশ ঘেঁষে দাঁড়ালো উমামা, বলল, বাবাই, উনি আমার মা। তুমি নিজেই বুঝে নাও, উনি তোমার মা হলে নিশ্চয়ই তোমাকে তার ছবি দেখাতাম। তুমি দেখেছো না ছবি? না, দেখিনি। উনি তোমার কেউ হন না, যাও ঘুমিয়ে পড়ে গিয়ে, অনেক রাত হয়েছে। বাবার বাধ্য মেয়ে উমামা, তাই কথা শুনলো। আদেশ করা মাত্র উমামা দাদির কাছে চলে গেল। উষাদ এবার রেগে মেগে বলল, আপনি কি যাবেন এখান থেকে? কি সমস্যা আপনার? সবকিছু তো ছেড়ে চলে গিয়েছিলেন, কেন এসেছেন এখন আমার সুখের সংসার আগুন লাগাতে? আমি তো শুধু মেয়েকে দেখতে এসেছি। যতটুকু দেখেছেন যথেষ্ট, আর দেখতে হবে না। রুদিতার দিকে রাগি চোখে তাকালো উষাদ, বলল, বাইরের মানুষের সাথে এত কথা কিসের? মুখের উপর দরজা আটকে দিতে পারো না? ওমাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি। তা বাড়ালো না রুদিতা, মেয়ের কাছে চলে গেল। উষাদ শক্ত চোখে বিপাশাকে এক নজর পরখ করে বলল, যে ভুলটা আপনি করেছিলেন সেটা শুধরানোর সুযোগ আর নেই। ওমার জীবন থেকে তার মা অনেক আগেই হারিয়ে গেছে, এটুকু বুঝিয়েই বাচ্চাটাকে বড় করেছি আমি। যেহেতু আপনি নিজে একদিন বাচ্চাকে অস্বীকার করেছিলেন, সেই হিসেবে ওমার উপর আপনার কোনো অধিকার নেই। ওমা মা পেয়েছে, মার ভালোবাসা, আদর, স্নেহ সবটাই পাচ্ছে। আশা করবো এটা আমাদের শেষ দেখা। এরপর যদি আপনি এখানে আসেন, ওমাকে নিজের সন্তান বলে দাবি করেন, তার অবুঝ মনে আপনাকে ঘিরে মায়ের টান ভালোবাসা জাহির করতে চান, আমি আপনার নামে মামলা করতে বাধ্য হব। যে সম্পর্কের সুতো আপনি নিজে ছিঁড়েছিলেন, সেই সম্পর্ককে এখন আবার কোন সুতো দিয়ে জোড়া লাগাতে চাইছেন? একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছেন না? দূরে ছিলেন, দূরে থাকুন। অকারণে অন্যের সংসার ভাঙতে এসে নিজের পায়ে কুড়াল মারবেন না। চলে যান এখান থেকে, এই বাড়ির কেউ আপনার আপন নয়, আপনিও কারো ছিলেন নন। এত কথার পর আর থাকা যায় না এখানে। লজ্জায় মাথা নুয়ে এলো বিপাশার। অপমানের চাবুকটা আর সহ্য করতে পারলো না, চলেই গেল। দরজা আটকে মায়ের রুমে উকি দিল একবার। উমামা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, হোসনা বেগমও ঘুমিয়ে পড়েছেন।
দুজনের দুপাশে পাশ বালিশ রেখে দিল রুদিতা। আলো নিভিয়ে দরজার সামনে উষাদকে দেখে বলল, চলে গেছে। যাবে না তো কি করবে? যেভাবে এসেছিল হুমা ভীষণ ভয় পেয়েছে। ওর মনে যদি ভয় ঢুকে? ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছুই হবে না আশা করি। ও কোনোদিন বিপাশার ছবি দেখেনি, ও জেনেছে তোমাকে। চলতে পথে তুমি ওর ভরসা, এতদিনে এটা বুঝে গেছে। তবু যদি ওই মেয়েটা আবার আসে? আরে দূর, আসবে না, খামোখা ভয় পাচ্ছ। রুদিতার ভয় দূর হলো না। নিশ্চুপে হেঁটে হেঁটে রুমে আসলো। সকাল থেকে কিছু বলার চেষ্টা করছিল সে, কিন্তু সুযোগই হচ্ছিল না। এখন যা পরিস্থিতি গেল তাতে আর সায় পাচ্ছে না। একটা ছোট্ট অপরাধ বোধ এসে ঘিরে ধরেছে তাকে। বারবার মনে হচ্ছে আর একটু সাবধানে থাকা উচিত ছিল। ভাবনারত চেহারা নিয়ে রুমে প্রবেশ করে চুপ করে বিছানায় বসে রইল। উষাদ অবাক হয়ে বলল, আশ্চর্য, এখনো ভয় পাচ্ছ? ভয় না, অন্য কিছু ভাবছি। কি? এই মুহূর্তে দুটো বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত তার, অথচ কোথা থেকে সবকিছু গড়বড় হয়ে গেল টেরই পেল না। নানু বাড়ি থেকে ফিরে গত কদিন ধরে নিজেকে ভালোভাবে নোটিশ করছিল রুদিতা। সব হিসাব মিলিয়ে গতকাল একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে রেখেছিল। রেজাল্ট যে পজিটিভ আসবে কে জানতো। ভয় মিশ্রিত মন নিয়ে রুদিতা বলল, একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। গালে হাত দিয়ে ভাবুক নয়নে তাকিয়ে উষাদ বলল, ও মা তাই? কেন শুনি? সিরিয়াস মুহূর্তে উষাদের এই একটা কথাতে রুদিতা বেজায় রেগে গেল। ছেলেটা এমনভাবে তাকিয়েছে যেন সে কোনো কৌতুক শোনাতে বসেছে। তার গাল ফুলানো দেখে মজা পেল উষাদ। বলল, বলো কি মিস্টেক হয়েছে? বলছো না কেন? হাতের কাছে থাকা বালিশ তুলে উষাদের মুখের উপর ছুঁড়ে মারল রুদিতা। হনহনিয়ে চলে গেল ওয়াশরুমে। কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে আসলো আবার। টিস্যু পেপারে মুড়িয়ে রাখা প্রেগনেন্সি কিটটা চোখের সামনে নাড়িয়ে বলল, এটা এখন কি হবে? উষাদ কিটের দিকে নজর দিল। দুটো দাগ দেখে তার চোখে মুখে উজ্জ্বল হয়ে গেল। চট করে রুদিতাকে কোলের উপর বসিয়ে দুহাতে পেঁচিয়ে নিয়ে বুকে মাথা রাখলো সে। যা হওয়ার তাই হয়েছে, আমরা বাবা মা হতে যাচ্ছি। রুদিতার দাঁতে দাঁত চেপে, আমরা বাবা মা হয়ে গেছি অলরেডি। আবার হব, সমস্যা কি? সমস্যা কিছুই না। তাহলে এত ঘাবড়াচ্ছ কেন? সন্তানদের ঠিকমতো মানুষ করতে না পারলে কি হয় তা তো দেখেছেন। এই কারণে ভয় হচ্ছে একটু। তাছাড়া ওরা কি সারা জীবন একসাথে থাকবে? যদি আলাদা হয়ে যায়, যদি মতের মিল না হয়, যদি সবার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, যদি একজন আরেকজনের বোঝা ভাবে, কি করবে তখন? উষাদ মাথা তুলে বেশ খানিকক্ষণ গভীর চিত্তে চেয়ে থেকে আলগোছে অধর ছুলো কপালে। ধীর কণ্ঠে বলল, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা ভালোবাসার ধরন আলাদা। তবে প্রত্যেকেই যদি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তাহলে আর কোনো সমস্যায় দেখা দেওয়ার কথা না। আমাদের করণীয় সবাইকে শিক্ষা দীক্ষা দেওয়ার পাশাপাশি প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করা, যেন কোনোদিন ওরা কেউ কাউকে পর না ভাবে। সবাই যেন একই সুতোয় একই সম্পর্কে বাধা থাকতে পারে। দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি আমরা কোনোদিন ত্রুটি বিচুক্তি দেখাই তবে তারাও বিগড়ে যাবে। ওদের জন্য আমাদের ভালোবাসা ও দৃষ্টিভঙ্গি সমান থাকতে হবে। এইটাই তো কঠিন কাজ। শিক্ষা দীক্ষা কি সবসময় মানুষকে প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করে? ঠিক এই কারণে ছোটবেলা থেকে পারিবারিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন সন্তানদের। একজন সন্তান প্রাথমিক শিক্ষা লাভ করে তার পরিবার থেকে, ভালো হোক কিংবা মন্দ। বাবা মা পরিবারের সদস্য আশেপাশের দৃশ্য দেখেই তারা শিখে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিবেকবান মানুষের উচিত বাচ্চাদের সামনে সদ্য সৎ থাকা। যেন কোনো বিষয় তুমি আমি মিলে চেষ্টা করব আমাদের সন্তানদের সঠিক শিক্ষাটা দিতে। হয়তো প্রত্যেকের মেধা এক হবে না, হয়তো প্রত্যেকের চিন্তাভাবনা সমান হবে না, তবে কেউ বিপদগামী হবে না ইনশাল্লাহ। দীর্ঘশ্বাস ফেল রুদিতা। আর কেউ রনকের মতো না হোক। তার অনাগত সন্তান রুহান ও উমামা যেন সবার আদর ভালোবাসা ও সাপোর্টে প্রকৃত মানুষ হয়, এইটুকু প্রার্থনা তার। নীরব থেকে নিজের মনকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ল রুদিতা। উষাদ বলল, মিষ্টি মিষ্টি ভয়কে দূরে সরাও আর সুস্থ থাকো। মনের জোর হারিয়ে ফেলো না। স্বয়ং সৃষ্টিকর্তা হুকুমের যে বন্ধন তৈরি হয়েছে তিনি চাইলে তা আমৃত্যু অটল থাকবে। হয়তো অনেক ঝড় তুফান আসবে, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তবুও কোনো অবস্থাতেই ভয়কে মনে প্রশ্রয় দেওয়া চলবে না। নির্ভর হাসল রুদিতা। বলল,
জেনে রাখুন, আপনি পাশে থাকলে কোনো ঝড় তুফান কিংবা বাধা বিপত্তিকে আমি ভয় পাই না। তাহলে আর কি, চুপটি করে শো আর আমাকে আমার অস্তিত্বটাকে অনুভব করতে দাও। এবার বেশ লজ্জা পেল রুদিতা। উষা থামলো না, সে তার অনাগত সন্তানের সাথে বকবক শুরু করলো। বাবা হওয়ার যে অসাধারণ অনুভূতি, সেটা খুব কাছে থেকে ছুঁয়ে দেখার সৌভাগ্য অর্জন করতে পেরে চোখ থেকে দুফোঁটা খুশির পানিও ঝরে পড়ল আনন্দে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলো নিজের কাছে সন্তানদের জন্য ভালো বাবা হয়ে উঠবে, হবে তাদের ভরসা ও বিশ্বাসের জায়গা। তার সন্তানেরা তাকে দেখেই শিখবে কিভাবে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হয়, কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয়, কিভাবে প্রত্যেকটা সম্পর্ককে একই সুতায় বেঁধে রাখতে হয়। করুণাময় সহায় হলে তাদের এই যাত্রা নিশ্চয়ই সহজ, সুন্দর ও বিশ্বাসের হয়ে উঠবে।